ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আহ, হচ্ছে আমাদের নবম ক্লাস। এখন এই ক্লাসটা হয়তো আজকেই শেষ করা পসিবল হবে না, 2 দিন লাগতে পারে। কারণ এখানে অনেকগুলো গ্রাফ আছে এবং সাথে এক্সট্রা হিসেবে আমি মার্কডাউন দিয়ে, মানে মার্কডাউন দিয়ে কিভাবে কোড লেখা যায় আর স্টুডিওতে, সেই বিষয়টাও দেখবো। তো এখানে একটু সময় বেশি লাগতে পারে। তবে আজকে ক্লাসটার জন্য খুব বেশি বড় না হয়, অর্থাৎ 2 ঘন্টার জন্য না হয়ে যায়, সেটার চেষ্টা করবো। সো আজকে লার্নিং অবজেক্টিভ কি? প্রথমত হচ্ছে আমরা পাবলিকেশন রেডি রিপ্রোডিউসিবল প্লট তৈরি করব। সো পাবলিকেশন রেডি মানে তো আশা করি বোঝা যাচ্ছে যে জিনিসটা এমন সুন্দর হবে যে আমরা এটাকে পেপারে, ধরেন রিসার্চ পেপার ডিজাইন করতেছি সেখানে রাখতে পারবো, কিংবা একটা স্লাইড রেডি করতেছি সেখানে রাখতে পারবো, এরকম একটা প্লট আমরা রেডি করব। আর সাথে হচ্ছে কিছু প্যাকেজ এবং অ্যাডিন্স সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে আমাদের জিটি প্লট টু দিয়ে প্লট ক্রিয়েট করাটাকে আর ইজি করে দেয়। আজকেও আমরা ইউজুয়ালি যে ডেটা সেটটা নিয়ে কাজ করি, আইরিস ডেটা সেট, সেটা নিয়েই কাজ করব। প্লাস লাস্ট যে ডেটাটা ছিল কলেজ সার্ভে ডেটা, ওইটা নিয়েও কাজ করব। এই দুইটা ডেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া মোটামুটি হয়ে গেছে। তো এটা ভিজুয়ালাইজ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা জানি যে কি কি করা পসিবল হতে পারে। তো স্ক্যাটার প্লট সম্পর্কে হয়তো আপনাদের অনেকেরই আইডিয়া আছে। স্ক্যাটার প্লটে দুইটা নিউমেরিক ভেরিয়েবলকে আমরা প্লট করি। সো যেমন এখানে কি দেখা যাচ্ছে যে এটা একটা ফ্লাওয়ার ছিল, ওই ফ্লাওয়ারের সেপাল লেন্থ হয়তো 5-এর চেয়ে কম এই পয়েন্টটা, আর ওইটার উইথ হচ্ছে 2.25 বা সামথিং। সো এইটা হচ্ছে সেই পয়েন্টটা। এভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট কোথায় কি আছে না আছে কোঅর্ডিনেট অনুযায়ী এরকম একটা প্লট আমরা দেখতে পাচ্ছি। যখন এই প্লটগুলোকে, এই পয়েন্টগুলোকে যখন আমি কালার করতেছি স্পিসিস অনুযায়ী, তখন কিন্তু আমি মোটামুটি একটা ক্লাস্টারের মতো পেয়ে যাচ্ছি। সো এটা অনেক সময় ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, মানে ভিজুয়ালাইজ করে হচ্ছে আমরা এখান থেকে একটা ইনফরমেশনও পাইতে পারি যে আসলে এখানে কোনো কিছু আছে কিনা, আন্ডারলাইন কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, যে এরকম গ্রুপিং হইতে পারে কিনা। তো এটা খুবই, মানে সুন্দর একটা ডেটা সেট ছিল, যে কারণে এটা এরকম পসিবল হয়েছে। কিন্তু ইন রিয়েল হয়তো আমাদের ক্ষেত্রে এরকম হবে না। তো সেক্ষেত্রে আরো অনেক কিছু করার প্রয়োজন হবে, তারপরে হয়তো আমরা এরকম ক্লাস্টার দেখতে পারবো। সো এরকম আরো বেশ কিছু জিনিস দেখবো, হিস্টোগ্রাম এবং ডেনসিটি প্লট। সো আপনারা কিন্তু এগুলো অলরেডি দেখে ফেলছেন, হিস্টোগ্রাম কি জিনিস, ডেনসিটি প্লট কি জিনিস, কারণ যখন আমরা ওই ডিস্ট্রিবিউশনের কথা বলতেছিলাম তখনই এই প্লটটা আপনারা দেখছিলেন। So এটা অ্যাকচুয়ালি হিস্টোগ্রামের প্লট। আর এই ডান পাশে যেটা সবুজ কালারের, হালকা সবুজ, যেটা এটা হচ্ছে ডেনসিটি প্লট। সো হিস্টোগ্রাম আর ডেনসিটির মাঝে পার্থক্যটা হচ্ছে যে হিস্টোগ্রামে এরকম রেক্টেঙ্গুলার বার থাকে এবং এখানে দেখা যায় যে একটার সাথে একটা কানেক্টেড থাকবে। বার প্লট কিন্তু একটার সাথে একটা কানেক্টেড থাকে না। আমি যদি একটা এক্সাম্পল দেখাই নিচে, এই যে এগুলো হচ্ছে বার প্লট। আপনারা যদি এটা দেখেন যে সিনিয়র গ্রুপে ল্যাপটপ ইউজার কতজন, ডেস্কটপ ইউজার কতজন, ট্যাবলেট ইউজার কতজন, এই যে এক একটা, এগুলো হচ্ছে বার। এটা কিন্তু হিস্টোগ্রাম না। সেইগুলোর নিচে যেটা আছে এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। কিন্তু আমরা হিস্টোগ্রাম ইউজ করি তখন যখন হচ্ছে নিচে একটা ক্যাটাগরি না, নিচে একটা নিউমেরিক, এবং নিউমেরিকটাকে আমরা বিভিন্ন কাট করতেছি, মানে সেম ডিস্টেন্সে কাট করে তাদেরকে হচ্ছে আমরা এরকম ব্লকে ব্লকে দেখাই যে এই থেকে এই রেঞ্জের মধ্যে এতগুলো আছে, হয়তো ফ্রিকোয়েন্সিতে দেখানো পসিবল হতে পারে। কখনো কখনো আমরা যদি ডেনসিটির সাথে ম্যাচ করে বানাইতে চাই সেক্ষেত্রে এখানে ডেনসিটি থাকতে পারে। তো ডেনসিটি বোঝাচ্ছে জাস্ট যে এইখান থেকে এই রেঞ্জটাতে আসলে কি পরিমাণ আছে, টোটালের মধ্যে কি পরিমাণ আছে। সো দুইভাবেই আসলে দেখা পসিবল। আর এটা তো বার প্লট ছিল। এখন এই যে প্লটগুলো আপনারা দেখতেছেন এই সবগুলো হচ্ছে জি প্লট দিয়ে বানানো, এবং এগুলো হচ্ছে আমি আর এ কোড রান দিয়ে ওখানে শো হয়েছে, ওখান থেকে হচ্ছে আমি এই প্লটে নিয়ে আসছি, সরি স্লাইডে নিয়ে আসছি। সো এগুলো কিভাবে বানানো হয়েছে সেই কোডগুলো আপনারা দেখবেন। তো এর আগেরটা যেটা ছিল সেটা ছিল বার প্লট। সো এক একটা ক্যাটাগরির জন্য এক একটা আলাদা আলাদা বার প্লট ক্রিয়েট করা হয়েছে। যেমন আমরা জানতাম যে ক্লাসে অ্যাকচুয়ালি 4টা ক্লাস ছিল, ফ্রেশম্যান, জুনিয়র, সিনিয়র, সফটমোর। তো ফ্রেশম্যানের মধ্যে ল্যাপটপ ইউজার কতজন, জুনিয়রের মধ্যে ল্যাপটপ ইউজার কতজন, এরকম একটা ভিজুয়ালাইজেশন যদি চাই তাহলে হচ্ছে এইটা। আর আমরা যদি চাই যে স্পেসিফিক একটা ক্যাটাগরিতে কোনটার প্রপোর্শন কিরকম, যেমন এখানে যেটা দেখতেছেন ডান পাশের প্লটটাতে, যে
ডেস্কটপ ইউজারদের মধ্যে 40% হচ্ছে ফিমেল আর 60% হচ্ছে মেল। কম্পিউটার ইউজারদের মধ্যে 50% ফিমেল, 50% মেল। ট্যাবলেট ইউজারদের মধ্যে এরকম এরকম। সো এটা হচ্ছে স্ট্যাকড বার প্লট, বা এটাকে পার্সেন্টেজ স্ট্যাক বার প্লটও বলা হয়। আর সিমিলারলি বাম পাশেরটা, এটা হচ্ছে আমি ইন্টারনেট থেকে নিচ্ছি, ডিএইচএস প্রোগ্রামের ডেটা ওয়েবসাইট থেকে। এখানে দেখা যাচ্ছে যে 2007 সালে বাংলাদেশ ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ সার্ভেতে কিরকম ছিল, কোনটার প্রপোর্শন কিরকম ছিল, যেমন সেকেন্ডারি ওর কমপ্লিট হায়ার সেকেন্ডারি এডুকেশন শেষ করছে তাদের প্রপোর্শন কত পার্সেন্ট ছিল, 12%। এবং এটা আস্তে আস্তে বাড়ছে। সো এরকম আর কি, আমরা যদি ভিজুয়ালাইজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের পার্সেন্ট স্ট্যাকড বার প্লট বা স্ট্যাকড বার প্লট ইউজ করা যেতে পারে। আর এরপর হচ্ছে বক্স প্লট। সো বক্স প্লটের মধ্যে আপনারা ইউজুয়ালি যেটা দেখেন সেটা হচ্ছে এরকম, মাঝখানে একটা বক্স থাকে, সেই বক্সের মাঝখানে একটা কাট থাকে। সো এখানে আপনারা যেটা দেখতেছেন যে মাঝখানের কার্ডটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। সো এখানে আমি এক্স অ্যাক্সিসে ধরলাম কিছু একটা ছিল, নাম্বার, কোন একটা নিউমেরিক কিছু ছিল, এটা হইতে পারে সেপাল লেন্থ ফর এক্সাম্পল, বা এইজ, কিংবা ইনকাম, বা এরকম যে কোনো কিছু হইতে পারে। এবং সেটার এগেনস্টে আমরা একটা বক্স প্লট ক্রিয়েট করতে পারি। সেই বক্স প্লটটা অ্যাকচুয়ালি কি মিন করে, মাঝখানের যে বারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিডিয়ান। সো আমরা যদি ডান পাশের প্লটে দেখি এটা হচ্ছে সেই মিডিয়ানটা। সো জুনিয়র ক্লাসের মিডিয়ান হচ্ছে সবচেয়ে বেশি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সরি, সফটওয়্যার ক্লাসের মিডিয়ান স্পেন্ডিংটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে হয়তো জুনিয়র ক্লাসের মিডিয়ান স্পেন্ডিং, তারপর সিনিয়র ক্লাসের মিডিয়ান স্পেন্ডিং, তারপর ফ্রেশম্যান ক্লাসের মিডিয়ান স্পেন্ডিং। সো এটা কিন্তু মিন না, এটা হচ্ছে মিডিয়ান। তার মানে এই পয়েন্টের বেশি হচ্ছে 50% স্টুডেন্টস, এই পয়েন্টের নিচে হচ্ছে 50% স্টুডেন্টস। সো এইভাবে হচ্ছে বক্স প্লটটা রিড করতে হয়। আর বক্স প্লটটা আমাদেরকে আউটলায়ার সম্পর্কে একটা আইডিয়া দেয়। এবং আমরা যদি আউটলায়ারের এই ফর্মুলাটা ইউজ করি, যে এটা দ্বারা আমরা ডিফাইন করব যে এরা হচ্ছে আউটলায়ার, এটা হচ্ছে Q1 বা কোয়ার্টার 1 থেকে মাইনাস করব 1.5 মাল্টিপ্লাইড বাই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো আপনারা যদি একটু লাস্ট ক্লাসটা রিভিউ করেন, সেখানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নিয়ে আমি কথাবার্তা বলছি। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের চাইতে 1.5 গুণ ডিস্টেন্সের বাইরে যারা আছে, যেমন এখানে এটা হচ্ছে Q3। সো 75th পার্সেন্টাইল হচ্ছে Q3। এখান থেকে আমি যদি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের 1.5 গুণ এই পর্যন্ত নেই, তাহলে এর বাইরে যারা যারা আছে তাদেরকে আমি আউটলায়ার হিসেবে কনসিডার করতে পারি। সো এই প্লটটাতে আমরা তাই দেখতে পাচ্ছি যে এইটা যদি আমাদের সেই পয়েন্টটা হয় Q3 প্লাস 1.5 মাল্টিপ্লাইড বাই IQR, তাহলে এর বাইরে যারা যারা আছে তাদের সবাইকে আমি আউটলায়ার হিসেবে কনসিডার করতে পারি। সো এইভাবে এখানে এটার বাইরের যারা আছে তারা হয়তো আউটলায়ার, এর বাইরে যারা আছে তারা আউটলায়ার। এখন এটা তো মনে হয় বাইরে যায় নাই, সো এখানে কোনো আউটলায়ার নাই চিন্তা করা যেতে পারে। আচ্ছা, নিচের দিকে আছে একটা। সো বক্স প্লট থেকে আমরা এভাবে আউটলায়ার আইডেন্টিফাই করতে পারি। এখন এটা রাখবো নাকি রাখবো না, বা অন্য কোনো কিছু করবো কিনা, আউটলায়ার ট্রিটমেন্ট, ওটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। এরপর এই তো, তো এইগুলো ছিল মেইন কয়েকটা টাইপ। আর একটা তো হচ্ছে লাইন প্লট। সো এটা নিয়ে তো, ওইটা হচ্ছে আমি এখানে অ্যাড করি নাই, ওইটা আমরা সরাসরি যখন কাজ করব সেখানে আমরা অ্যাড করে দিব। সো এখন আমরা কোডে চলে যাই। সো শুরুতেই আমি আসলে আজকে কোডে যাব না আজকে। হ্যাঁ, প্লিজ কোয়েশ্চেন। আচ্ছা, সো কোয়েশ্চেনটা ক্লিয়ার যে আউটলায়ার রিমুভ করা না করা নিয়ে। সো এটা হচ্ছে ডোমেন স্পেসিফিক, এবং কখন রিমুভ করব কি করব না সেটা ডিপেন্ড করে সেই ডেটার সাথে অ্যাসোসিয়েটেড কোনো ইনফরমেশন আসলে বাদ পড়ে যায় কিনা অন্য কোনো ভেরিয়েবলে। যেমন যেটা বলতেছিলাম যে এই যে 4 জন অবজারভেশন এখানে আছে জুনিয়র ক্লাসে, স্পেন্ডিং যাদের খুবই হাই, এখন এই 4 জনই যদি ল্যাপটপ ইউজার হয় এবং জুনিয়র ক্লাসে যদি মাত্র 4 জনই ল্যাপটপ ইউজার হয়, সেক্ষেত্রে এই আউটলায়ার গুলোকে রিমুভ করে দিলে মানে হচ্ছে আমি ডাটা সেট থেকে যদি এই 4টা অবজারভেশন বাদ দিয়ে দিই, তাহলে আমার টোটাল ডাটা সেটের কোনো ল্যাপটপ ইউজারের ইনফরমেশন নাই। সো ওই ক্ষেত্রে এইগুলো রিমুভ না করা বেটার। সো এই পুরাটাই ডিপেন্ড করে আমার আউটলায়ার রিমুভ করার আগে এবং পরে পুরো ডাটা সেটের স্ট্রাকচারটা কতটুকু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে, এতদিন তো আমরা স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট দিয়ে কাজ করছি, যে এগুলার সবগুলার এক্সটেনশন হচ্ছে ডট আর। ঠিক আছে, So আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মার্কডাউন। সো মার্কডাউনের জন্য এখান থেকে অথবা ফাইল থেকে যে কোনো জায়গা থেকে হোক আপনি নিউ ফাইলে যাবেন, সেখানে গিয়ে আর মার্কডাউন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। So এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে, যেখানে শুরুতে হচ্ছে দেখা যাচ্ছে টাইটেল, তারপর অথর, তারপর হচ্ছে ডেট। সো আমি এটা টাইটেল দিচ্ছি। টাইটেল কি দিব? টাইটেল দিকে হচ্ছে ক্লাস 09 ডেটা ভিজুয়ালাইজেশন উইথ ggplot2। সো এটা আমার ডকুমেন্টটার টাইটেল দিচ্ছি। অথরে আমি আমার নাম লিখতেছি। এটা মানে লিখাটা বাধ্যবাধকতা নাই, বাট লিখলাম যেহেতু এখানে আমাকে দিছে। আর ডেট হচ্ছে বাই ডিফল্ট আজকের যে তারিখটা সেটাই। আর এখানে একটা অপশন দেখবেন, ইউজ কারেন্ট ডেট হোয়েন রেন্ডারিং ডকুমেন্ট। সেটা আমি আপাতত টিক মার্ক দিচ্ছি না, বাট এটার ইউজটাও আমি দেখাবো। আর এরপরে তিনটা জিনিস পাবেন, একটা হচ্ছে ডিফল্ট আউটপুট ফরম্যাট। সো আমি এখন যেটা ক্রিয়েট করতেছি সেটার নাম হচ্ছে আর মার্কডাউন। এবং আর মার্কডাউনটাকে আমরা অ্যাকচুয়ালি মার্কডাউন ফাইল হিসেবে শেয়ার করি না, আমরা সেটাকে একটা রেন্ডার করি। সেটা এইচটিএমএল ফাইল হিসেবে রেন্ডার হইতে পারে, সেটা পিডিএফ হিসেবে রেন্ডার হইতে পারে, এবং সেটা ওয়ার্ড ফাইল হিসেবে রেন্ডার হইতে পারে। সো আমি যদি প্রথমটাই দেখাই শুরুতে, সেজন্য আমি এইচটিএমএলটা রেখে দিলাম, দেন ওকে দিব। তাহলে একটা ডেমো ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে সেই ফাইলটা, এবং ফাইলটা তো অলরেডি কিছু লেখা দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে সেই ইনফরমেশনগুলো যেগুলো হচ্ছে আমি দিলাম। প্রথমে হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে অথর, যেটা আমি লিখছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসগুলোই, ডেট, এবং আউটপুট টাইপ কি হবে সেটা এইচটিএমএল ডকুমেন্ট এখানে লিখে আসছে। এবং আমি চাইলে এটা এখানে ম্যানুয়ালি লিখতে পারতাম। আর এরপরে দেখা যাচ্ছে কিছু একটা শেড, মানে একটা শেডেড রিজিয়ন। ঠিক আছে, এই শেডেড রিজিয়নটা শুরু হয়েছে এভাবে তিনটা, এইটার একটা নাম আছে, নামটা ভুলে গেছি। এগুলো হচ্ছে এই দাগটা দেওয়া লাগে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা বাই ডিফল্ট থাকে। সো এই পার্টটা হচ্ছে ডিফল্ট, সবসময়ই থাকবে। তারপরে হচ্ছে একটা হেডার, এটা হচ্ছে সেকেন্ড লেভেল হেডার। তারপরে হচ্ছে কিছু লেখা, তারপরে আবার কিছু কোড। সো কোডগুলোকে লেখা হয় এই শেডেড রিজিয়নের মধ্যে। সো এই শেডেড রিজিয়নটার একটা নাম আছে, এই নামটা হচ্ছে কোড চাঙ্ক। সো এই কোড চাঙ্কের মধ্যে সব ধরনের কোড লিখতে হয়। আমরা যেমন এতদিন ধরে এই যে স্ক্রিপ্টে যে কোডগুলো লিখছি, এই স্ক্রিপ্টেড কোডগুলো লেখার জন্য কিন্তু আমাদের কোনো ধরনের শেডেড রিজিয়ন প্রয়োজন ছিল না, যে যেখানে আমরা বলে দিই যে এইটুকু হচ্ছে আমাদের কোড। কিন্তু মার্কডাউনে আমাদেরকে বলে দিতে হবে যে এই জায়গাটাতে হচ্ছে আমাদের কোড, আর যে জায়গাটায় বলে দিব না সেই জায়গাটা হচ্ছে আমাদের সিম্পল লেখা। তো এটা আমি সেভ করি, এখনো সেভ করা হয় নাই। এটা আমি এখানে ক্লিক করে সেভ করি, বা কন্ট্রোল এস দিয়ে সেভ করা যায়। আমি সেভ করতেছি, নাম দিলাম ক্লাস 09 মার্কডাউন প্র্যাকটিস। জাস্ট প্র্যাকটিস পারপাসে যেহেতু এই নামে সেভ করলাম, এটা সেভ। সো এখন দেখা যাবে যে আমার ফাইলের এখানে ক্লাস 9 মার্কডাউন প্র্যাকটিস ডট আর এম ডি এই এক্সটেনশনে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এটা আপনারা এখান থেকেও দেখতে পারেন, এটা হচ্ছে সেই ফাইলটা। সো এটা আমরা এখানে ওপেন করে রাখছি। এখন রেন্ডার করব কিভাবে? এই যে ডকুমেন্ট, আমাদের যে এইচটিএমএল ডকুমেন্ট প্রয়োজন, এটা পাওয়ার ওয়ে হচ্ছে উপরে দেখবেন নিট একটা অপশন আছে। সো নিট মানে সেলাই করা, তো আমরা কাইন্ড অফ সেলাই করতেছি এই জায়গায়। আপনি যদি সরাসরি এখানে ক্লিক করেন, আমি ক্লিক করলাম নিট, তাহলে দেখবেন যে এখানে নর্মালি তো কনসোল থাকে, এখানে রেন্ডার ট্যাবে চলে গেছে। এবং রেন্ডার ট্যাবে কিছু একটা হয়েছে, এখানে কিছু মেসেজ টেসেজ দেখা যাবে। যদি কোনো এরর হয় আমাদের কোড রান দেওয়ার সময় বা রেন্ডার করার সময়, সেই এররের মেসেজগুলো এখানে শো করবে। সেখানে হাবিজাবি অনেক কিছু আছে, মেইনলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লাস্টে এটা আছে কিনা, আউটপুট ক্রিয়েটেড ক্লাস সামথিং ডট এইচটিএমএল। সো আমি যদি এখন আমার ফোল্ডারটায় যাই, তাহলে এই যে এই ফাইলটা দেখতে পারবো ডট এইচটিএমএল। সো এটা এখন ডাবল ক্লিক দিয়ে ওপেন করলে এটা হচ্ছে ব্রাউজার ওপেন হবে, এটা সুন্দর রিপোর্টের মতো। সো যেখানে হচ্ছে প্রথমে ওই টাইটেলটা, যেই টাইটেলটা হচ্ছে আমার ফাইলের এখানে দেওয়া ছিল,
তারপর হচ্ছে অথরের জিনিসটা, এই সেই অথর। তারপর হচ্ছে ডেট। তারপর হচ্ছে এই যে সেকেন্ড লেভেল হেডার। সো এই যে ডাবল হ্যাশ দিয়ে যে লেখাটা লিখা হয়েছিল সেটা কিন্তু এখানে হেডার। কিন্তু আমরা যখন হ্যাশ দিয়ে কোনো কিছু স্ক্রিপ্টে লিখতাম সেটা হচ্ছে কমেন্ট। সো স্ক্রিপ্টের মধ্যে যখনই আমাদের কোনো কিছু লেখার প্রয়োজন হতো সেটা আমরা কমেন্ট দিয়ে লিখতাম। যেমন উপরে এই যে লেখাগুলো এই সবগুলো কিন্তু কমেন্ট ছিল, বা এই যে এগুলো সব কমেন্ট। সো সবকিছু আমরা ওখানে কমেন্ট দিয়ে লিখতাম, বাট এখানে আমাদের ডিফল্ট লেখা স্টাইলটাই হচ্ছে লিখা। বাট যখন আমরা কোনো কোড লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কোড চাঙ্কের মধ্যে লিখতে হবে। সো এখানে কি হইলো আসলে দেখি। এই যে শেডেড রিজনটা এখানে যেটা দেখা যাচ্ছে, সামারি কার্স, তারপরে এই যে আউটপুটটা, এই আউটপুটটা কিন্তু এইটার কারণেই আসছে। সো আমি যেটা এখানে লিখবো, এই শেডেড রিজিয়নটাতে লিখবো, সেইটাই আউটপুটটাই আমার নিট হওয়ার পরে এখানে দেখা যাবে। সো এটা আবার অলরেডি এখানে ওপেন হবে, এই যে ভিউয়ারেও এটা দেখা যায়। এখন এটা কোথায় শো করবে সেটাও কিন্তু স্পেসিফাই করার ওয়ে আছে। যে আপনি যদি এখানে নিটের পাশের একটা ছোট ডাউন অ্যারো টাইপ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন, তাহলে আরো বেশ কিছু অপশন পাবেন। সো নিট ডিরেক্টরি, তারপর নিট উইথ প্যারামিটারস, আরো অনেক কিছু আছে। বাট আপাতত আমরা এত কঠিন বিষয়ে যাব না, আমরা বেসিকের মধ্যে থাকি। কাজ করতে করতে আমরা আরো অনেক এক্সট্রা ইনফরমেশন সম্পর্কে আইডিয়া পাবো। তো এখন আমরা তো এই সামারি ডট কার্স, সামারি কার্স ফাংশনটা দিয়ে কার্স ডাটা সেটের সামারি দেখতে পাচ্ছি। আমরা যদি এক্সট্রা কিছু চাই সেক্ষেত্রে কি করা পসিবল, আমি জাস্ট নিচে লিখে দিব যে হেড, ফর এক্সাম্পল আমি কার ডাটা সেটের প্রথম 6টা রো দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি আমি এটা লিখি, দেন নিট করি, তো তাহলেই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সামারিটা, এটা হচ্ছে হেড। হেড রান হয়ে এই কোডটা আসছে। এখন কথা হচ্ছে আমি কি কোডের আউটপুট কি হবে সেটা দেখার জন্য বারবার রেন্ডার করব? না। আমি যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকেই কোডটা রান দিতে পারি। সো আপনি যদি এই কোডটা রান দিতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, বা জাস্ট এই এই লাইনটাতে কার্সর রাখবেন, এবং ইউজুয়ালি যেভাবে আপনি কনসোলে কোড রান দেন কন্ট্রোল এন্টার দিয়ে, সেভাবেই এখানে কন্ট্রোল এন্টার ক্লিক করবেন। সো আমি কন্ট্রোল এন্টার দিচ্ছি এবং এটা হচ্ছে কনসোলে রান হবে। সো সবসময় আমাদের কোডগুলো কনসোলেই রান হবে। যেমন এখানে সামারি কার্স এটা রান দেওয়ার পরে কনসোলে এটা রান হইলো। তারপর যদি হেডের এখানে ক্লিক করি, কন্ট্রোল এন্টার দিই, তাহলে কার্স ডেটা সেটের হেডের কার্সের ইনফরমেশনগুলো দেখাবে। বা আমি যদি এখানে হেড আইরিস দিই, তাহলে আমাকে আইরিস ডেটা সেটের ফার্স্ট 6টা রো দেখাবে। তো এখন যদি আমি আবার নিট করে ফেলি, তাহলে এই যে এখানে আউটপুটে আমরা সেই ইনফরমেশনগুলো দেখতে পারবো। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, আমাকে তো শুরুতে একটা এক্সাম্পল কোড চাঙ্ক দিয়ে দিছে, আমি নতুন করে কোড চাঙ্ক কিভাবে ক্রিয়েট করব? কারণ আমি তো এমন না যে এইখানেই সব কোড লিখবো, আমার তো নতুন কোনো জায়গায় কোড লেখার প্রয়োজন হইতে পারে। সো সেটার জন্য আমি নিচের দিকে যাই এবং এখানে আমি ফর এক্সাম্পল কিছুটা লিখবো, যে অ্যানাদার কোড, তারপর এরকম দিলাম। দেন এখানে আমি সেই কোডটা লিখতে চাচ্ছি, এবং কোডটার কাজ হচ্ছে সামারি অফ আইরিস ডেটা সেট আমাকে এটা দিবে। তো আমি কি এভাবে লিখবো যে সামারি দেন আইরিস? নো, আমাকে লিখতে হবে হচ্ছে এই শেডেড রিজন বা কোড চাঙ্কের ভিতরে। সো কোড চাঙ্কটার জন্য কি করতে হবে? কঠিন মনে হচ্ছে না? ইয়েস, কঠিন মনে হচ্ছে। সো এটা কিন্তু আমাদের সেই কোড চাঙ্কটা। সো কোড চাঙ্ক আমরা কখনোই এরকম ম্যানুয়ালি একটা একটা করে লিখে টাইপ করে করে করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে দেখেন একটা অপশন আছে, সি। সেখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে কোড চাঙ্কের বেশ কিছু অপশন পাবেন। সো বাই ডিফল্ট আমরা হচ্ছে যদি এখানে ক্লিক করি, সরি, একটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল অল্ট আই। এই যে এখানে মাউস নিলে দেখাবে কন্ট্রোল অল্ট আই। সো আমরা যদি ওই শর্টকাটটা ইউজ করি কন্ট্রোল অল্ট আই, তাহলে হচ্ছে এই কোড চাঙ্কটা আমাদেরকে ডিফল্টভাবে দিয়ে দিবে। এখন এইটা ছাড়াও আমাদের আরো কিছু কোড চাঙ্ক অপশন আছে। যেমন আমাদের এখানে পাইথনের কোড লেখার অপশন আছে, সিকুএলের কোড লেখার অপশন আছে, আরো D3, ব্যাশ, ব্যাশ স্ক্রিপ্ট, স্ট্যান, এরকম বেশ কিছু জিনিস লেখার অপশন আছে। ফর এক্সাম্পল আমি পাইথনের এটা লিখলাম। সো এখানে পাইথনের কোড আপনি চাইলে লিখতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি A = 3, B = 6,
লিস ইকুয়াল 4 5 6, এবং এটা যদি আমি রান দিতে চাই আমি জাস্ট এই সবটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিব। আচ্ছা, এটার জন্য একটা প্যাকেজ ইনস্টল করা লাগে, সেটা হচ্ছে রেটিকুলেট। এটা হয়তো আমার কাছে ইনস্টল নাই, না থাকলে হচ্ছে ইনস্টল করে নিতে হবে। সো এটা প্রথমবার রান দিলে একটু সময় নেবে এক্সিকিউট করার জন্য, কারণ এখানে হচ্ছে প্যাকেজটা না থাকলে সে ইনস্টল করবে দেন হচ্ছে এই কাজটা করবে। আচ্ছা, এটা যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ হচ্ছে আমি আর এর কোডটা দেখাই, আর এর কোড চাঙ্কটা দেখাই। আর এর কোড চাঙ্কটার জন্য সিমিলারলি এখানে এটাও তো স্টাক হয়ে আছে। আচ্ছা, আমি এটা ইন্টারাপ্ট করে দেই। ওকে, এখানে যদি আর এর কোডটা নেই, আর এ কি হলো, রিস্টার্ট হচ্ছে। ওকে, সো ওইটা রেন্ডারটা চলে গেছে, এখানে যেটা ছিল ভিউয়ারে ওইটা চলে গেছে। আমি আবার যদি নিট করি, নিট করলে আবার এটা রান হয়ে যাবে, সো এটা আমি সরাই দিই। তো আমি আর এর কোডটা এখানে আনলে দেখবেন যে এখানে আর লেখা, তার মানে আমরা বেসিকটা বুঝছি যে আমরা যদি এরকম একটা শেডেড রিজনের মধ্যে ধরলাম এসকিউএল চাচ্ছি, সেক্ষেত্রে আর এর জায়গায় লিখতে হবে এসকিউএল। পাইথন চাচ্ছি, লিখতে হবে পাইথন। দ্যাটস ইট, এটাই হচ্ছে মেইন বেসিক। সো এই শেডেড রিজনটার মধ্যে আমি যেই টাইপের কোড লিখতে চাচ্ছি সেটার নামটাও পরে এখানে লিখে দিতে হবে। এখন অনেকে হয়তো খেয়াল করছেন যে উপরেও কিন্তু এরকম ছিল আর, বাট ওইটার পাশে কিছু একটা ছিল। সো এই পাশে যে কিছু একটা ছিল এটার একটা সুবিধা আছে, এই সুবিধাটা হচ্ছে নিচে দেখেন এই যে কোড চাঙ্ক টু কার্স লেখা, তারপর এখানে ক্লিক করলে চাঙ্ক থ্রি, আবার এখানে ক্লিক করলে চাঙ্ক ফোর। তো তার মানে এখানে কিছু একটা আছে, আমি কি আছে একটু চেক করি। এখানে ক্লিক করলে দেখবেন এখানে আমি আমি নেভিগেট করতে পারতেছি বিভিন্ন কোড চাঙ্কের মধ্যে, যেমন এখানে ক্লিক করলে আমাকে এই চাঙ্কটাতে নিয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি আমাকে এই সেট আপ চাঙ্কটাতে নিয়ে যাবে। সো সুবিধা হচ্ছে আমি যদি পাশে লিখে রাখি যে এই জায়গাটায় আমি আসলে কিসের কোড রাখছি, তাহলে যখন লং ডকুমেন্ট আমি ক্রিয়েট করব তখন আমি ইজিলি নেভিগেট করতে পারবো। যেমন এখানে প্রেশার লেখা আছে, সো আমি যদি এখানে ক্লিক করে আমাকে এই জায়গাটায় নিয়ে আসবে, আমি আবার ইজিলি উপরেটায় ব্যাক করতে পারি। তো এটা হচ্ছে একটা বিষয় এই জায়গাটার। তো মোটামুটি একটা বেসিক আইডিয়া এখানে দেওয়া হয়ে গেছে। আর আগের মতোই স্ক্রিপ্টে যেরকম আউটলাইন ছিল এখানেও সেরকম আউটলাইন আছে, এবং এখানে আউটলাইন গুলো এই হেডারের উপর ডিপেন্ড করে এখানে দেখা যায় যে আমি যদি এই ডাবল হেডার না দিয়ে সিঙ্গেল হেডার দেই, সেক্ষেত্রে এই আর মার্কডাউনটা একটা সিঙ্গেল হেডার হিসেবে থাকবে, এবং এটার ভিতরে হচ্ছে ইনক্লুডিং প্লটস, এটা হচ্ছে সেকেন্ড লেভেল হেডার হিসেবে থাকবে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সব কিছু রিমুভ করে দিয়ে এখানে আমাদের আজকের সব প্র্যাকটিস কোড এই জায়গাটায় রান দিব। সো প্রথমে কি রান দিব, প্রথমে আমি একটা সেকেন্ড লেভেল বা ফার্স্ট লেভেল হেডার লিখবো, ফার্স্ট লেভেল হেডার যে প্যাকেজেস। সো কি কি প্যাকেজ আমি লোড দিব সেটা হচ্ছে প্রথম পার্টটাতে থাকবে, সেই চিন্তা করে আমি এটা লিখলাম। সাথে লিখতেছি যে লোডিং রিকোয়ার্ড প্যাকেজেস। তারপর এখানে আমি একটা কোড চাঙ্ক লোড দিব, সেটার ভিতর হচ্ছে আমি সব প্যাকেজগুলা এখানে রান দিব। সো আমি ধরলাম এখানে আসি। আচ্ছা, আজকের কোডটা ওপেন করি, আজকের কোডটা হচ্ছে ক্লাস 9 প্যাকেজেস। সো আজকে আমি সম্ভবত এই দুইটা প্যাকেজের ইউজ দেখাবো। সো মেইনলি ggplot2 এর ইউজ দেখাবো, আর ডেটা ক্লিনিং এর পারপাসে হয়তো ডিপ্লয়টা লোড দেওয়া লাগবে। তো আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সো যখন আমি এই ডকুমেন্টটাকে নিট করব সবার আগে এই লাইনটা রান হবে। সো এই লাইনটা আমাদেরকে আসলে যে নিটের ডকুমেন্টটা হবে সেটার কিছু সেটিংস এই জায়গাটায় আমরা দিয়ে দিই। তো কি কি সেটিংস দেওয়া যায় সেগুলো আমরা আস্তে আস্তে ডিটেলস জানবো, এবং ওইটা রান হওয়ার পরে এই লাইনটা রান হবে, দেন পরে যা যা আছে সবকিছু রান হবে। তো এখন খেয়াল করেন এটার একটা সুবিধা আছে। ধরেন আমি এখানে কি করতে পারি, একটা কিছু লোড দেই, একটা প্লট ধরলাম, ডেটা, তারপর হচ্ছে এটা। সো আমি এইটুকু ফার্স্টে
এক্সাম্পল হিসেবে কিছু একটা রাখলাম এই জায়গায়, কিছু একটা রাখলাম এক্সাম্পল হিসেবে। তা আমি নিট করতেছি, দেখেন নিট করলে কি হয়। নিট করলে এখানে এই লাইব্রেরিটা লোড দেওয়ার সময় কি মেসেজ ছিল সেটা এখানে দেখাচ্ছে। আর আমরা ইউজুয়ালি যে মেসেজটা দেখি কনসোলে, ওই মেসেজটা এখানে দেখাচ্ছে। আবার ডিপ্লয়টা লোড দেওয়ার সময় আমরা ইউজুয়ালি যে মেসেজগুলো এখানে দেখি বা ওয়ার্নিং মেসেজগুলো দেখতে পারি, সেই মেসেজগুলো এখানে আমাদেরকে শো করতেছে। আমি চাইলে এগুলা শো না করতে পারি। সো এটার উপায় হচ্ছে এখানে হেডারের মধ্যে কমা দিয়ে ওয়ার্নিং ইকুয়াল ফলস। সো এখন যদি আমি নিট করি তাহলে এই ওয়ার্নিং মেসেজগুলো আর দেখাবে না। ওয়ার্নিং মেসেজ কেন দেখাচ্ছে? বানান ঠিক আছে? শো ওয়ার্নিং, ওয়ার্নিং ট্রু, ওয়ার্নিং ফলস। ও সরি, কমা হবে না, প্রথমটা কমা হবে না। আবার নিট করি। ও সরি সরি, এটা তো এইখানে না। আচ্ছা, ব্যাপারটা দেখেন, আমি ওয়ার্নিং ফলস করছি এই কোড চাঙ্কে, বাট আমার ওয়ার্নিং আসতেছি কিন্তু এই কোড চাঙ্ক থেকে, ঠিক আছে? সো আমার এই ওয়ার্নিংটা অ্যাকচুয়ালি উপরে দিতে হবে। সো আমি যদি এইখানে ফলস করে দিই ওয়ার্নিংটা, তাহলে এই ওয়ার্নিং গুলো আর শো করবে না। তো দেখেন, যখন এই লাইব্রেরিগুলো লোড দিছিলাম তখন কিন্তু এখানে ওয়ার্নিং ছিল, যেগুলো এখন নাই। এবং এই যে মেসেজগুলো আছে, চাইলে এই মেসেজগুলোকেও আমরা সাবপ্রেস করে দিতে পারি। সেটার জন্য আমি আবার দিব হচ্ছে মেসেজ ইকুয়াল ফলস। কথা হচ্ছে এইগুলো আমি কিভাবে মনে রাখতেছি, মনে রাখতে হবে না। এখানে পাশে দেখবেন সেটিংস একটা অপশন আছে, মডিফাই চাঙ্ক অপশনস বলে এটাকে। এখানে যদি ক্লিক করেন আপনারা হচ্ছে শো ওয়ার্নিংস, মানে আপনি ওয়ার্নিং দেখতে চান নাকি চান না, মেসেজ দেখতে চান নাকি চান না, ওইগুলো হচ্ছে এখান থেকে অন অফ করতে পারবেন। সো এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ। সো আমি ওখানে অফ করে দিলাম। এখন যদি আমি আবার নিট দেই, তাহলে হচ্ছে আমি এই মেসেজগুলো আর দেখবো না। তো ঠিক আছে, এখন মোটামুটি ক্লিন দেখাচ্ছে জিনিসটা। যে লোডিং রিকোয়ার্ড প্যাকেজেস, আমি এগুলো লোড দিলাম, হয়ে গেল। তো আমার কোনো মেসেজ আর শো করতেছে না। অনেক সময় দেখা যাবে যে আমাদের কাজের সুবিধার্থে 10-12টা মতো প্যাকেজ লোড দিয়ে ফেলছি, প্রত্যেকটা প্যাকেজ লোড দেওয়ার সময় কিছু মেসেজ আসছে। সো প্রথমে দেখা যাবে যে 2-3টা স্ক্রল দেওয়া লাগতেছে শুধুমাত্র প্যাকেজের মেসেজ স্ক্রল করে পাস করার জন্য। So আমাদের মেইন জিনিস তো নিচ্ছে। সো এটা একটা বিষয়। তো আমরা আশা করি এই বিষয়টা ক্লিয়ার। কারো কি এই জায়গায় কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো মাঝখানে একজন কোয়েশ্চেন করছিল, সেই কোয়েশ্চেনের সাপেক্ষে আরেকটা অ্যান্সার পেয়ে গেছি আমরা। যে ধরলাম যে এখানে আমাদের কোনো সিকিউর বা সেন্সিটিভ কোনো ইনফরমেশন এই কোড চাঙ্কে আছে, ধরেন ওডিপিসির পাসওয়ার্ড বা ইউজার নেম ইত্যাদি, তো সেটা আমি শো করতে চাই না। সো এই পুরো কোড চাঙ্কটাকে যদি আমি হাইড করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ইকো ইকুয়াল টু ফলস ইউজ করব। সো যদি এটা ফলস দিয়ে দিই তাহলে হচ্ছে এই কোড চাঙ্কটা আমাদের এই আউটপুটে দেখাবে না। কারণ দেখেন লোড রিকোয়ার্ড প্যাকেজেস, বাট ভিতরে যা আছে সেটা কিন্তু এখানে নাই। সো রিপোর্টিং এর ক্ষেত্রে এরকম অনেক কিছু থাকবে যে আমি বিশাল কোড লিখছি, বাট আমার তো আসলে ক্লায়েন্টকে সবকিছু দেখানোর প্রয়োজন নাই। ক্লায়েন্টের শুধু আউটপুটটা প্রয়োজন। সো লেটস সে আমি এখানে যদি ইকো দিয়ে দিই ইকুয়াল টু ফলস, তাহলে কি হবে? আমার কোড নাই, কিন্তু আমাদের প্লটটা ঠিকই আছে। সো প্লটের আমি উপরে লিখতে পারি যে দিস প্লট শোস দ্য রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই, লেটস সে, বেশি কথা না লিখি। সো আমি যদি এরকম দেই, তারপর এটা রান দেই, আমি একটা ছোট কমেন্ট দিয়ে দিলাম, সাথে হচ্ছে তাকে প্লটটা দিয়ে দিলাম। এখন আমি চাইলে কমেন্টটা হাইলাইট করতে পারি, হাইলাইট না সরি বোল্ড করতে পারি। সো বোল্ড করার জন্য হচ্ছে ডাবল স্টার শুরুতে এবং শেষ, so শুরুতে দুইটা ডাবল স্টার, শেষে দুইটা ডাবল স্টার, তাহলে হচ্ছে এই পুরো সেন্টেন্সটা বোল্ড হয়ে যাবে। সো এটা এখন বোল্ড হিসেবে আছে। সো দেখেন, আমি যে এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা আমাকে ম্যানুয়ালি না করে আরেকভাবে করা যেত। সেটা হচ্ছে অপশনটা কোথায়, এই যে এখান থেকে ইউজ ভিজুয়াল এডিটর। সো আমি যদি এটা প্রেফার করি, অনেকেই আমি দেখছি যে তারা ভিজুয়াল এডিটর ইউজ করে। সো ভিজুয়াল এডিটর মানে হচ্ছে, আমি মানে কি এটা রান দিয়ে দেখাই, ইয়েস ইউজ ভিজুয়াল। সো এই ভিজুয়াল এডিটর হচ্ছে যে আমি সরাসরি লিখবো এখানে, এবং তারপর আমাকে ওয়ার্ডের মতো অপশন দিবে যে কি কি করতে চাই না চাই, যে এইটা লিক করতে চাই না বোল্ড করতে চাই।
লেটস সে আমি এটা ইটালিক করতে চাই, সো আমি ইটালিক দিয়ে দিলাম, তাহলে এটা ইটালিক থাকলো। সো আমি এক্স্যাক্টলি জানি যে আউটপুটটা কেমন হবে। আমাকে এখন সামনে স্টার পিছনে স্টার চিন্তা করতে হচ্ছে না। আবার চাইলাম যে এটা বোল্ড হবে না, সেক্ষেত্রে আমি বোল্ডটা তুলে দিলাম। সে শুধু এক্স এন্ড ওয়াই এর পার্টটা বোল্ড হিসেবে রাখছে। তো আমি যদি এখন নিট করে দিই, তো আমি এখানে আউটপুটটা এক্স্যাক্টলি সেম পাবো। তো তাহলে আসলে বিহাইন্ডে কি হয়েছে? তো বিহাইন্ডে হয়েছে কি, আমি যদি আবার সোর্সে ক্লিক করি বা সেটিংস থেকে কি এটা তুলে দেই, আমি এখান থেকে তুলে দেই, তাহলে দেখবো যে বিহাইন্ডে অ্যাকচুয়ালি এই যে এই ঘটনাটা ঘটছে। এই দুইটা স্টার এখানে আর এখানে, আচ্ছা আর আগের একটা স্টার রয়ে গেছে। সো ওই ম্যানুয়ালের সাথে এই অটোমেটটা মিক্স হয়ে গেছে, তো মিক্সটা করা যাবে না। যাই হোক, আর আরেকটা বিষয় হচ্ছে এই মার্কডাউনের অন্যতম বড় ফিচার যেটা আমি বলবো, এই অ্যাসাইনমেন্ট চেক করার সময় খুব কাজে লাগে। যে ধরেন আপনি কাজ করলেন এক্স নিয়ে, এক্স এর মাঝে ধরেন একটা ভ্যালু রাখলেন 12। হ্যাঁ, এটাকে আপনি অ্যাসাইন করলেন এক্স এ, ওয়াই এর কিছু একটা রাখলেন ধরেন 20। এখন কোনো একটা কারণে আপনি উপরে কোনো একটা লাইনে গিয়ে এটার যোগ করলেন, এক্স প্লাস ওয়াই। এখন ধরেন আপনি এখানে রান দিলেন, আবার রান দিলেন, আপনি পুরো অ্যাসাইনমেন্ট করলেন 2 ঘন্টা লাগায়, এবং অ্যাসাইনমেন্ট করে হচ্ছে এখানে সলিউশন পাইছেন 32। সেখানে 32 অ্যাসাইনমেন্টে আপনি সলিউশন পাইলেন, ঠিক আছে। এবং আপনি সুন্দর মতো দেখলেন যে ঠিক আছে এই কোড তো ওকে, আমি এই কোডটা সাবমিট করে দিব। আপনি যদি স্ক্রিপ্টে কাজ করেন, আপনি জানবেনও না যে আপনার কোডটায় ভুল আছে। ভুলটা কি, যে এক্স এবং ওয়াই কে কিন্তু এই লাইনের আগে ডিফাইন করা উচিত ছিল, বাট আপনি ভুলক্রমে কোনো কারণে নিচে ডিফাইন করে ফেলছেন। তো যে কারণে আপনি যখন এটা নিট করবেন, খেয়াল করেন নিট করলে কি হয়। নিট করলে আমাকে একটা এরর মেসেজ দিচ্ছে। এররটা হচ্ছে এরকম যে প্রসেসিং ফাইল সামথিং এরর অবজেক্ট এক্স নট ফাউন্ড। কোন লাইনে ভুলটা হয়েছে সেটাও আমাকে শো করে দিচ্ছে, যে কুইটিং ফ্রম লাইন্স 22-23 এবং 22-23 কি আছে, এইটা আছে 22-23 এক্স প্লাস ওয়াই, এবং এখানে বলতেছে যে এখানে অবজেক্ট এক্স নট ফাউন্ড। সো এখান থেকে বোঝা উচিত যে আমাদের ভুলটা কোন জায়গায়। ভুলটা হচ্ছে এইগুলা নিচে চলে গেছে। তো আমি যদি এখন এগুলোকে টেনে ধরে উপরে দিয়ে দিই এবং এখন যদি নিট করি, তাহলে কিন্তু এটা ঠিকঠাক রান হবে। সো আপনার পুরা কোড কোথাও কোনো মিস্টেক নাই, তখনই শুধুমাত্র আমার এটা নিট করা পসিবল হবে। সো আমি যদি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেই বা আপনাকে একটা টাস্ক দেই এবং আপনি আমাকে সেটার একদম পারফেক্ট নিটেড একটা ডকুমেন্ট দিতে পারেন, তখন বুঝবো যে ঠিক আছে কাজটা ঠিক আছে, আমাকে ভিতরে তাকাইতে হবে না। হ্যাঁ, অবশ্যই আমি ভিতরে তাকাই দেখবো, বাট মেইন কথা হচ্ছে যে ডকুমেন্টটা সাকসেসফুলি তখনই রেন্ডার হবে যখন ভিতরে কোনো ধরনের এরর থাকবে না। এটা হচ্ছে আরেকটা সুবিধা। তো মোটামুটি একটা আমরা স্ট্রাকচার পেয়ে গেছি। সামনে হচ্ছে এই মার্কডাউনের আরো এক্সট্রা অনেক বিষয় আসে, যত ক্লাস যাবে তত এক্সট্রা জানতে পারবো। সো দেখি, তো প্রথমের টপিকটা কি। আজকে প্রথমের টপিকটা হচ্ছে স্ক্যাটার প্লট। সো স্ক্যাটার প্লটের হেডারটা লিখি। আমরা আসলে প্রথমে স্ক্যাটার প্লট দেখবো। সো হেডারটা দেওয়ার সাথে সাথে এখানে এটা চলে আসছে, এবং আমি এখানে কমেন্ট টমেন্ট কিছু রাখবো না আজকে, শুধু কোডগুলোই রাখি। ইকো তো ফলস দিব না, আমাদের কোডটা দেখা দরকার। ওকে, এবং এই কোডটাকে আমি দুইটা ভাগ করে ফেলি। একটা ভাগে যেহেতু আমি ডেটা লোড দিচ্ছি, সো এটা আমি একটা ভাগ করলাম, আর একটা ভাগে প্লটটা রাখলাম। এখন অনেকের সাথে আমার এখানে একটা মিসম্যাচ হয়ে যাবে, আমি জানি। সেটা হচ্ছে আপনারা যখন রান দিবেন, আপনাদের আউটপুটটা এখানে শো করবে, মানে কনসোলেও একটা শো করবে আউটপুট, এখানেও একটা আউটপুট শো করবে। এর কারণ হচ্ছে আপনার টুলসে, গ্লোবাল অপশনসে, আর মার্কডাউনে খুব সম্ভবত আম, এই যে এটা আমার এই শো আউটপুট ইনলাইন ফর অল অল মার্কডাউন ডকুমেন্টস, এটা হচ্ছে টিক মার্কটা তুলে দেওয়া আছে। সো আনচেক করা দেখে আমার আউটপুটটা এখানে নাই। বাট আমি যদি এখানে চেক মার্কটা দিয়ে দেই এবং অ্যাপ্লাই করি, ওকে দেই, এখন যদি আমি এটা রান দিই, আচ্ছা, সো এখানে তো আউটপুট নেই অ্যাকচুয়ালি, সো এই জন্য এরকম দেখাচ্ছে। স্ট্রাকচারটা যদি দেখি, হ্যাঁ ঠিক আছে, দেখেন আমি তাহলে এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি। সো এটাও, এই কনফিউশনটাও তাহলে দূর হয়ে গেল, যে এখানেও শো করতেছে আউটপুট, আবার এখানেও শো করতেছে আউটপুট।
এখন আমি আমার কাজের সুবিধার্থে এইটাকে আমি হাইড করে দিচ্ছি যেন যেন এখানে হচ্ছে আউটপুটটা না দেখায়, বাট এখানে দেখাইলেও কোনো সমস্যা নেই, এটা আবার এখানেই তো আসবে আলটিমেটলি। এবং এটা এখান থেকে মিনিমাইজ করা যায়। So, আপনি যদি এখানে ক্লিক করেন কলাপস হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এক্সপ্যান্ড হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে একটা নিউ উইন্ডোতে চলে যাবে আউটপুটটা। সো এটা আসলে কি ইউটিলিটিতে ইউজ হয় আমি জানি না, বাট হ্যাঁ, এরকম হয় আর কি। আর গতদিন গ্রুপে একজন মেসেজ দিছিলেন যে এটা আসলে স্প্লিট করা পসিবল কিনা। তো কথা হচ্ছে যে এইভাবেই তো স্প্লিট করা যাচ্ছে। এখন আরেকটা ওয়ে হচ্ছে আমি চাইলে এই কনসোল থেকে, সরি, স্ক্রিপ্টটাকে আমি আলাদা করে ফেলতে পারি। তো এটা হচ্ছে আমি যদি এটাকে ধরে জাস্ট ট্র্যাক করে উপরে নিয়ে আসি, আহ, হয় না। ও সরি সরি, এই যে এই বাটনটা শো ইন নিউ উইন্ডো, সো এইখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ওই মার্কডাউনটা আলাদা হয়ে যাবে। সিমিলারলি এটাকেও যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এটা আলাদা হয়ে যাবে। সো আমার কনসোল এখানে, এনভায়রনমেন্ট এখানে, ভিউয়ার এখানে, প্লটস এখানে, আর সাথে হচ্ছে দুইটা এক্সট্রা উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে। সো এটা আসলে আমার কাছে ঝামেলা লাগে, এই জন্য হচ্ছে আমি এই কাজটা করি না। বাট যেহেতু ফিচারটা আছে সেজন্য আমি বলে দিলাম। আজকে আসলে এক্সট্রা কথা বেশি হচ্ছে। আচ্ছা, সো আমরা এখন জিজি প্লট টুতে আসি, মেইন জায়গাটায় আসি। সো জিজি প্লট টু মেইনলি ক্রিয়েট হয় হচ্ছে একটা ক্যানভাসের উপরে। সো ক্যানভাসটা হচ্ছে জিজি প্লট। আমি যদি জাস্ট জিজি প্লট লিখে রান দেই, আমাকে দেখাচ্ছে কুড নট ফাইন্ড ফাংশন জিজি প্লট, কারণ আমি এগুলো লোড দেইনি। সো লোড দিলাম, এখন লোড হবে। এখন যদি এটা রান দিই আমাকে একটা ক্যানভাস দিবে, এটা হচ্ছে সেই ক্যানভাস, এবং এই ক্যানভাসটা এখন খালি। সো ক্যানভাসে যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা লেয়ার অ্যাড করতে হবে। সো প্রথম লেয়ারে আমি অ্যাড করতেছি, সরি, প্রথম লেয়ারে তো আগে ডাটা দিতে হবে। সো ডেটাটা আমি কি অ্যাড করব, ডেটা হচ্ছে আইরিস, রান দিলাম, কিছু নাই। সো লেয়ার এড করতে হবে, এখন আমি লেয়ার এড করব। লেয়ারটা হচ্ছে লেটস সে জিওম পয়েন্ট। সো স্ক্যাটার প্লটের জন্য যে লেয়ারটা এড করতে হয় সেটা হচ্ছে জিওম পয়েন্ট, এবং জিওম পয়েন্টের মধ্যে কিছু অ্যাস্থেটিক্স দিতে হয়। একটা অ্যাস্থেটিক হচ্ছে এক্স অ্যাক্সিস, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যেগুলো ম্যান্ডেটরি। সো এক্স, সো এটার ভিতরে হচ্ছে এইএস এবং এক্স ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু সামথিং, এই দুটো অবশ্যই দিতে হবে। এবং এটা অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্টের মধ্যে যায়, যে আর্গুমেন্টটার নাম হচ্ছে ম্যাপিং। সো ম্যাপিং আর্গুমেন্ট এটা লিখলেও হয় না লিখলেও হয়, যেটা আপনারা অলরেডি জানেন। সো আমি এটা অ্যাকচুয়ালি লিখি না, কারণ অলরেডি কোড অনেক বড়। তো শুধু শুধু কেন আবার এসব লিখে লিখে কোড বড় করবো। সো এটার ভিতরে আমি এক্স এক্সিস এ লিখবো হচ্ছে আইরিসের কলামগুলো কি, এইগুলো হচ্ছে কলাম। সো একটা কলাম হচ্ছে সেপাল লেন্থ, আর একটা কলাম হচ্ছে লেটস সে সেপাল উইথ। এবার যদি এটা রান দেই আমরা হচ্ছে এই এক্স এক্সিসটা দেখতে পাচ্ছি এখানে, বা এক্সিসটা দেখতে পাচ্ছি এখানে। সো আপনারা কি বুঝছেন আমি অ্যাকচুয়ালি কেন এখানে এটা রাখি না? কারণ এটা হচ্ছে ঝামেলা, উপরে নিচে বারবার স্ক্রল করতে হয়। So, আমি এটা টুলসে গিয়ে, গ্লোবাল অপশনসে গিয়ে আর্মার্ক ডাউন, চেক মার্কটা তুলে দিব, অ্যাপ্লাই, ওকে। এখন যদি এটা রান দেই আউটপুটটা এখানে শো করবে, which is মাচ বেটার। সো এটা আমি এখন, কথা হচ্ছে যে প্রত্যেকটা লেয়ার অ্যাড করার পর এখানে সামনে প্লাস দিয়ে দিয়ে কি ওইদিকে যেতে থাকবো নাকি? না, বরং প্লাস দিয়ে এন্টার দিয়ে নিচে লেনে চলে আসবো, যাতে করে নিচে নিচে প্রত্যেকটা লেয়ার আমি দেখতে পাই। সো প্রথম লেয়ারটাতে আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কারা কারা থাকবে, কোন পয়েন্টগুলো থাকবে সেটা দিলাম। এখন ধরেন আমি এটার অ্যাক্সিসের নাম চেঞ্জ করতে চাচ্ছি, ওয়াই অ্যাক্সিসের নাম চেঞ্জ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে লেভেল। সো ল্যাবস, এই লেয়ারটা ইউজ করা হয় এই অ্যাক্সিসের নামগুলো চেঞ্জ করার জন্য, কিংবা টাইটেল, সাবটাইটেল, ক্যাপশন এগুলো অ্যাড করার জন্য। সো ল্যাবসের ভিতরে আমি দিচ্ছি লেটস টাইটেল। সো এখানে হচ্ছে স্ক্যাটার প্লট অফ এক্স এন্ড ওয়াই সামথিং, মানে আমি পুরো কথাটা লিখলাম না।
সেপার লেন্থ অ্যান্ড সেপার উইডথ। সো এটা যদি এখন রান দিয়ে দিই, তাহলে হয়ে গেল, আমার টাইটেলটা অ্যাড হয়ে গেছে এখানে। এবং আমি চাইলে এই যে ডিফল্ট যে নামগুলো দিচ্ছে, এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমাদের ভেরিয়েবলের নাম। আমি চাইলে এই নামটাকেও চেঞ্জ করতে পারি। সো ভেরিয়েবলের নাম তো আর চেঞ্জ করতে পারবো না, আমি টাইটেলটা চেঞ্জ করতে পারি। সো এখানে আমি টাইটেলের নিচে দিচ্ছি এক্স, নিচে না মানে এই লেবেলস এর ভিতরে নতুন একটা আর্গুমেন্ট এক্স, সে এক্স এ আমি নাম দিচ্ছি সেপাল স্পেস লেন্থ, কারণ এখানে ডট ছিল যেটা দেখতে ভালো লাগতেছিল না। তারপর দিচ্ছি ওয়াই অ্যাক্সিস এর নাম, এটার নাম দিচ্ছি সেপাল উইথ। সো এই হচ্ছে আমাদের নামগুলো চলে আসলো। সো এভাবেই আমরা একটা একটা করে লেয়ার অ্যাড করতে থাকবো। সো এখন আমরা কিছু কোড নিয়ে আসি যেগুলো অলরেডি লেখা আছে, আমি এগুলো এক্সপ্লেন করে দেবো। সো আপনারা যদি এখানে জিনিসটা দেখেন, খেয়াল করেন, এই অ্যাস্থেটিকটা এই কোডে, এই অ্যাস্থেটিকটা হচ্ছে জিজি প্লট টু এর ভেতরে, জিওম পয়েন্টের ভেতরে না। সো এই দুইটার মাঝে একটা সুবিধা আছে যে আমি যদি অ্যাস্থেটিকটাকে জিওম পয়েন্টের মধ্যে অ্যাড করি, তাহলে পরবর্তীতে যদি আমি আরো কোনো লেয়ার অ্যাড করি, সেই লেয়ারগুলোতে আর এই অ্যাস্থেটিক গুলোকে পাবে না। যেমন আমি প্রথমে এই দুইটা রান দিয়ে দেখাই, এইটা রান দিলে যা পাবো এটা রান দিলে আমি তাই পাবো। সেইটা রান দিলাম, এটা আসলো। আচ্ছা, লেভেলগুলো বাদ দিয়ে রান দিই, এরকম আসলো। এবং এইটা যদি রান দেই, এই কোডটা, তাহলে এইটা আসলো। এখন দেখেন, আমি ধরেন তিনটা গ্রুপ ক্রিয়েট করতেছি, তিনটা আলাদা প্লট চাচ্ছি ক্লাস ওয়াইজ। আমাদের স্পেসিস ছিল, স্পেসিস ওয়াইজ আমি তিনটা আলাদা প্লট চাচ্ছি, বাট সিমিলার, এরকম স্ক্যাটার প্লট। তো সেটার জন্য একটা নতুন লেয়ার অ্যাড করতে হয়, সেটা হচ্ছে ফেসেট র্যাপ। এবং এখানে হচ্ছে টিল্ডা দিয়ে কোন কলাম, মানে কোন ভেরিয়েবল ওয়াইজ হচ্ছে আমি আলাদা করে প্লট চাচ্ছি সেটা দিতে হয়। তো আমি দিচ্ছি স্পেসিস। এটা যদি রান দিই, আমি এরকম প্রত্যেকটা স্পিসিসের জন্য আলাদা আলাদা স্ক্যাটার প্লট পাচ্ছি। সেটোসার জন্য সেপার লেন্থ ওয়াইজ উইথ কিরকম হবে, ভার্সিকালের জন্য কিরকম হবে সেটা পাচ্ছি। কিন্তু যদি আমি অ্যাস্থেটিকটাকে এই জিজি প্লট টু এর ভেতরে না রেখে জিওম পয়েন্টের মধ্যে রাখি, তাহলে কি হয় দেখেন। আচ্ছা না, তাহলেই তো কাজ করবে, কারণ এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট, এক্সাম্পলটা হয়নি। তো সেও কাজ করবে। আচ্ছা, এক্সাম্পলটা হয়নি, আমি অন্য একটা এক্সাম্পলতে দেখাবো পরে। বাট মেইন কথা হচ্ছে যে আমি চাইলে এইভাবেও করতে পারি, অ্যাস্থেটিকটা উপরেও রাখতে পারি, আবার এটার ভিতরেও রাখতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাস্থেটিকটাকে পুরোপুরি বাইরে রাখতে পারি, নট এইটার ভিতরে, নট এইটার ভিতরে। প্লাস দিয়ে অ্যাস্থেটিকটা আলাদা, এবং প্লাস। সো এই প্র্যাকটিসটা আমি খুব একটা করতে দেখি নাই, বাট এটা করলেও কোডটা রান হয়, সুন্দর 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 করে প্লট চলে আসে। সো মেইন কথা হচ্ছে এটা একটা লেয়ার, অ্যাস্থেটিক একটা লেয়ার, এবং অ্যাস্থেটিকটাকে দিয়ে কি প্লট হবে সেটা হচ্ছে আরেকটা লেয়ার। সো লেয়ার বাই লেয়ার এখানে হচ্ছে প্লটটা ক্রিয়েট হয়। সো এইটাই হচ্ছে গ্রামার অফ গ্রাফিক্স। সো অনেকগুলো লেয়ার থাকে, যারা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ করেন তারা, এখানে একটা আইডিয়া আছে আপনাদের। এবং এখন ধরেন আমাদের এই পয়েন্টগুলোর কালার চেঞ্জ করব কিভাবে। সো পয়েন্টের কালার চেঞ্জ করার জন্য এই জিওম পয়েন্টের ভিতরে আমাদের একটা আর্গুমেন্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে কালার। সো সিওএল, এই কল আর্গুমেন্টটা দিয়ে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি। So এখানে আমরা চাইলে হেক্সা কোড ইউজ করতে পারি, যেমন হ্যাশ দিয়ে 6টা ডিজিট, যেটা আর কি ওইটা ইউজ করতে পারি। অথবা আমরা সরাসরি কালারের নামটা দিতে পারি। এখন কি কি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা যদি দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কনসোলে কালার্স লিখে রান দিতে হবে। সো রান দিলে হচ্ছে আমরা কালারের নামগুলো পেয়ে যাব। সো এখানে টোটাল আমরা 657টা কালার দেখতেছি। সো এখানে সবগুলোই আমরা চাইলে যে কোনো একটা কপি করে এখানে যদি পেস্ট করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে কালারটা অ্যাকচুয়ালি কেমন। সো এটা যদি রান দিই, এখানে ওই কালারটা শো করবে। সো ধরলাম যে টমেটো 1, এটার কালার কেমন। সো এটা আমাদের এখানে শো করতেছে। এবং এটা সম্ভবত আমি স্লাইডে দিয়ে রাখছি কয়েকটা কালারের নাম।
না দিইনি। আচ্ছা হ্যাঁ, এই লিঙ্কটাতে গেলে হচ্ছে আপনারা এই কালারগুলো কোনটা দেখতে কেমন সেটা পেয়ে যাবেন। আমি এটা বুকমার্ক করে রাখছি আমার কাজের সুবিধার্থে। So, এক এক সময় দেখা যায় এক এক একটা কালার আমার কাছে ভালো লাগে। সো ওই পিডিএফটাতে ওই কালারগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে এই পয়েন্টগুলোর সাইজ কিভাবে বড় ছোট বড় করে। তো সাইজ চেঞ্জের জন্য একটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে সাইজ, মানে আমরা মুখে যা বলতেছি সেটাই অ্যাকচুয়ালি আমাদের আর্গুমেন্ট। বাট কালারটা কিন্তু কালার আর্গুমেন্ট না। আমি যদি কালার লিখি, ও, সেটা তো কাজ করে, আমি জানতাম না। যাই হোক, আজকে টেস্ট করে মানে আসলে কি, অনেক সময় দেখা যায় যে আমরা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে অনেক কিছু শিখি। তো এই মাত্র আমি শিখলাম যে কালার লিখলেও হয়। আচ্ছা, এটা হচ্ছে যে পার্শিয়াল ম্যাচিং এর একটা বিষয় আছে, সেটা মনে হয় এখানে কাজ করছে। আচ্ছা, আমি যদি কালা লিখি তাও কাজ করবে? না, করবে না। ঠিক আছে, সমস্যা নেই। কালার, এটা কাজ করছে। সো সাইজ দিয়ে আমরা এই পয়েন্টগুলোর সাইজ ছোট বড় করতে পারি। তো 3 দিলে অনেক বড় হয়ে যাচ্ছে। এবং একই সাথে আমরা মাল্টিপল আর্গুমেন্টও ইউজ করতে পারি, যে এখানে কালারটা চেঞ্জ করছি সাথে হচ্ছে সাইজও চেঞ্জ করবো। সো এটা চাইলে এখানে ইউজ করতে পারি। ওকে, গেল। তারপর হচ্ছে আমরা এই পয়েন্টগুলোর শেপ চেঞ্জ করতে পারি। তো ধরলাম এই যে শেপগুলো এখানে আছে, কি কি শেপ আপনি মানে ইউজ করতে পারেন সেটার জন্য। ধরেন আপনি হচ্ছে কালার ব্লাইন্ড ফ্রেন্ডলি একটা চার্ট ইউজ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের কালার ইউজ না করে শেপ ইউজ করাটা বেটার। কারণ ধরেন আইরিস স্পেশাস যে পার্টগুলো আছে সেটোসার জন্য এক ধরনের শেপ আপনি ইউজ করলেন, ভার্সিকালারের জন্য অন্য ধরনের শেপ ইউজ করলেন, সেই কাজটা আপনারা এখানে করতে পারেন। বাট ইন জেনারেল যদি আপনি সবগুলোর শেপ চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি জিওম পয়েন্টের ভিতরে শেপ আর্গুমেন্টটা দিবেন, সেখানে হচ্ছে নাম্বারটা পাস করে দিবেন। সেই নাম্বারটা আসলে কি মিন করে? এই 15 নাম্বারটা মিন করে যে পয়েন্টের শেপটা হবে এরকম। 15 কোথায়? এই যে এরকম। তার ফলে আমি যদি এইটা দিই তাহলে 11 এইরকম একটা শেপের পয়েন্ট আসবে। সো আমি এটা রান দিয়ে দেখাই। সো এই চার কোনা প্লটগুলো মানে পয়েন্টগুলো এখানে প্লট হইলো। এখন 16 দিলে গোলগুলো হবে, কারণ 16 খুব সম্ভবত গোলই ছিল। রাইট। আচ্ছা, সো অনেকের মাথায় আসতে পারে যে আমি আসলে এই আর্গুমেন্ট গুলো পাইলাম কই, এগুলো কি কি ভ্যালু নিতে পারে, এগুলো জানবো কিভাবে? সো সবসময় তো আর স্লাইড নিয়ে বসে থাকবো না। সো আমি স্লাইডের ইনফরমেশন গুলাও এই ডকুমেন্টেশন তারপরে ইন্টারনেট ঘেটে ঘেটেই কিন্তু বের করছি। তো আপনি যদি জিওম পয়েন্টের ডকুমেন্টেশনটা দেখেন, সো এটা হচ্ছে জিওম পয়েন্টের ডকুমেন্টেশন, একটা ggplot2 প্যাকেজের আন্ডারে। এটা হচ্ছে ইউজুয়াল মানে ফাংশনটার ইউজুয়াল শেপ। বাট খেয়াল করেন এখানে ডট 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 আছে, তার মানে হচ্ছে এখানে আরো কিছু আর্গুমেন্ট আছে, যেগুলো অন্য আরো অনেকগুলো জিওম লেয়ার যেগুলো আছে, জিওম পয়েন্ট, জিওম হিস্টোগ্রাম, জিওম বক্স প্লট বা জিওম বার, জিওম কল, এরকম যতগুলো জিওম আছে, কি কি জিওম আছে সেটাও যদি দেখতে চান, আপনি প্যাকেজেসে যাবেন, সেখানে ggplot2 তে যাবেন, সেখানে জিওম আন্ডারস্কোর লিখে দেখেন, জিওম এরিয়া, জিওম বার, বিন, ব্ল্যাঙ্ক, বক্স প্লট, কন্ট্রোল, ক্রসবার, মানে কি পরিমাণ জিওম আছে। তো এই সবগুলো জিওমেই আসলে আপনারা মানে জিজি প্লট ক্রিয়েট করতে পারেন। বাট আমি একটা দেখাই। আম, কোথায় ছিলাম? ব্যাক। ওকে, জিওম পয়েন্টে ছিলাম। সো এখানে যে ডট 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 আছে সেই জিনিসগুলো, তার মানে হচ্ছে আমি আরো অনেকগুলো ইউজ করতে পারবো। তো কি কি আছে, নিচের দিকে যান। এই হচ্ছে অ্যাস্থেটিক্স। তো জিজি পয়েন্টের ভিতরে যে অ্যাস্থেটিক্স গুলো আছে সেগুলো হচ্ছে এক্স, ওয়াই, যেগুলো আমরা ইউজ করতেছি এখানে। আরো কিছু আছে যেগুলো ইউজ আমরা পরে দেখবো। আর হচ্ছে আহ কোথায় গেল? আচ্ছা, সো এই যে বাকি যে জিনিসগুলো আছে ওইগুলা অ্যাকচুয়ালি শুধু যে অ্যাস্থেটিকের ভেতরে ইউজ করা যায় তা না, সেগুলো হচ্ছে আমরা অ্যাস্থেটিকের বাইরেও ইউজ করতে পারি। সো বিষয়টা হচ্ছে কি, দেখেন, আমি তো এখানে শুধুমাত্র বাইরে ইউজ করে দেখাইলাম, তাই না? ভিতরে কিন্তু এখনো ইউজ করি নাই। আমি অ্যাস্থেটিকের ভিতরে কিন্তু শেপটা ইউজ করি নাই, পরে আসতেছে নিচে। এই যে নিচে এই কালারটা চলে আসছে। আমি তাহলে ওই সিরিয়ালি যাই, কিভাবে এই জিনিসটা ভিতরে বাইরে কিভাবে চেঞ্জটা হয়। তো শেপটা আমি এখানে 16 দিয়ে শেপটা চেঞ্জ করতে পারি। আবার শেপটা আমি ডায়মন্ড ফিল্ড কথাটা দিয়েও শেপ করতে পারি। সো ধরেন এরকম, এই কথাটা হচ্ছে আমি ইন্টারনেট ঘেটে পাইছি।
সো ডকুমেন্টেশন থেকে এটা নেই নেই। আর একটা হচ্ছে, আচ্ছা, এইমাত্র আমরা কালারটা দেখছিলাম যে জিওম পয়েন্টের ভিতরে কালারের নামটা বলে দিছি, সেই কালার হবে। এখন আমি যদি চাই যে কালারটা কোনো একটা ভেরিয়েবলের সাথে সাথে চেঞ্জ হবে, যেমন সেটোসার জন্য একটা কালার হবে, ভার্সি কালারের জন্য আরেকটা কালার হবে, বা স্পিসিস অন্যটার জন্য আরেকটা কালার হবে, সেক্ষেত্রে আমি কালার যে আর্গুমেন্টটা আছে সেটার মধ্যে সেই ভেরিয়েবলটা পাস করে দেব যেটা ওয়াইজ আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি। সো অ্যাস্থেটিকের ভেতরে কিন্তু এটা, তাই না? অ্যাস্থেটিকের ভেতরে এক্স ওয়াই যেটা আমরা আগে ইউজ করছি, সাথে কালারের একটা নতুন ইউজ করলাম। তো এখানে কিন্তু আমি রেড লিখি নাই, আমি সরাসরি ভেরিয়েবলটা দিয়ে দিছি। সো অ্যাস্থেটিকের ভেতরে তারাই থাকবে যাদেরকে আমি ভেরিয়েবলের সাথে সাথে চেঞ্জ করতে চাচ্ছি, কারণ কালারটা কিন্তু ভেরিয়েবলের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, বাট এইখানে কিন্তু সেটা চেঞ্জ হবে। সো আমি এটা রান দিয়ে দেখাই। সো রান দিলে দেখা যাচ্ছে যে কালারটা সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটোসার জন্য এই রেড কালার, ভার্সি কালারের জন্য গ্রিন, আর ভার্জিনিক এর জন্য হচ্ছে ব্লু। এবং পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আসলে এই কালারগুলোকেও ম্যানুয়ালি এডিট করা যায়, যে আমি চাচ্ছি যে না আসলে এখানে গ্রিন না, এখানে ইয়েলো থাকুক, বা এরকম কিছু একটা। আর আর তো হচ্ছে লেবেলস এর পার্টটা, ল্যাবস, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো এটা যদি রান দিই তাহলে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর টাইটেলটা চেঞ্জ হবে, ওয়াই অ্যাক্সিস এর টাইটেলটা চেঞ্জ হবে। তারপর হচ্ছে কালারের মানে হচ্ছে লেজেন্ড, যেটা এটা হচ্ছে লেজেন্ড। সো লেজেন্ডের হেডার বা লেজেন্ডের টাইটেল, সো লেজেন্ডের টাইটেলটা চেঞ্জ করতে চাইলে আমি যার জন্য এই লেজেন্ডটা হয়েছে তার বরাবর কি নাম চাচ্ছি সেটা দিব। সো যেহেতু এই লেজেন্ডটা কালারের জন্য আসছে, এই যে কালার ইউজ করার কারণে এই লেজেন্ডটা আসছে, সো এই কালার ইকুয়াল টু লেবেলের মধ্যে কালার ইকুয়াল টু স্পিসিস দিতে হবে, তাহলে হচ্ছে এই এই নামটা চেঞ্জ হবে। সো এখানে যদি আমি দিই স্পিসিস লেজেন্ড এবং এন্টার, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি স্পিসিস লেজেন্ড এই কথাটা দেখবো। তো এটা ছিল সবচেয়ে বেসিক। যত সামনে যাব, নিচের দিকে যাব, তত হচ্ছে এটার মানে আরো মডিফিকেশন আমরা দেখতে পাবো। এবং আমার মনে হয় যে শুরুতে একটু হিজিবিজি লাগতে পারে, বাট সবটা একসাথে মাথায় না নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখি, তাহলে প্রত্যেকটা জিনিস ইজি লাগবে। তো আমি যদি এখন অন্য একটা এক্সাম্পল দিই হিস্টোগ্রামের। তো হিস্টোগ্রাম যেহেতু শুরু করতেছি, so নতুন একটা হেডার দিলাম, হিস্টো হিস্টোগ্রাম। তারপর একটা নতুন কোড চাঙ্ক। সো কোড চাঙ্ক কিভাবে নিলাম, শর্টকাটটা ছিল হচ্ছে কন্ট্রোল অল্ট আই। সো এখানে আমি ওই কোডগুলো এনে রেখে দিব, হিস্টোগ্রামের এই কয়টা কোড, কপি পেস্ট। ওকে। সো চেঞ্জটা কি? চেঞ্জ হচ্ছে প্লট আগের মতোই, প্রথম লেয়ারটাতে আমাদের ডেটা আছে। এখন একটা বিষয় হচ্ছে আমাদেরকে সবসময় যে এই ডেটাটা এখানেই লিখতে হবে এমন তো না, আমরা ডিপ লেয়ারের ইউজ জানি। ধরেন আমি এখানে লিখলাম না, আমি লিখবো হচ্ছে উপরে আইরিস, পাইপ করে দিচ্ছি প্লটের ভিতরে। পসিবল, এটাতে কোনো সমস্যা নাই। এবং এটা যদি রান দিই আমাদের কোড ঠিকঠাক রান করবে, ঠিক আছে। বাট ধরেন আপনি আসলে ডিপ লেয়ারটা লোডই দেন নাই কোনো কারণে, তো সেক্ষেত্রে তো আপনি পাইপ অপারেটরটাও পাবেন না। সেক্ষেত্রে আপনি এইভাবেই রান দিতে পারেন প্লটের ভিতরে, সরি প্লটের ভিতরে ডেটার নাম, দেন হচ্ছে কোন লেয়ারটা আপনি চাচ্ছেন। আমি চাচ্ছি হিস্টোগ্রাম, আমি হিস্টোগ্রামের কোডটা এখানে ইউজ করলাম। তো এখানে কি হচ্ছে, এখানে জিওম হিস্টোগ্রামের ভিতরে প্রথমে একটা অ্যাস্থেটিক, সেটা হচ্ছে এই সেপাল লেন্থ এক্স অ্যাক্সিসে থাকবে। সো এই এক্স অ্যাক্সিসে হচ্ছে সেপাল লেন্থ। এখন ধরেন আপনি যদি এক্স না লিখে ওয়াই লিখেন তাহলে কি ঘটবে? বোঝা গেল কি ঘটবে? সেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর হিস্টোগ্রাম হচ্ছে, যেটা আসলে বোঝার মতো কিছু না বা মিনিংফুল কিছু হচ্ছে না। সো এটা এক্স অ্যাক্সিসই থাক। এবং এই অ্যাস্থেটিকটা যদি এখানেই দিতে হবে এমন কোনো কথা নাই, এটাকে আমি চাইলে এই প্লট টু লেয়ারটা তো রাখতে পারি। তাহলে কি হবে? তাহলে প্রথমে সেই লেয়ারে এক্স অ্যাক্সিসের ওইটাও পাবে, আবার ডেটাও পাবে। দেখেন এক্স অ্যাক্সিসটা এখানে আছে, কিন্তু কোনো কিছু এখানে শো করে নাই, বিকজ আমি ওই শো করবে যে সেই লেয়ারটা অ্যাড করি নাই এখনো। সো যখন আমি এখন এইটা পুরোটা রান দিব, তখন
ওই লেয়ারটার উপরে হিস্টোগ্রামের লেয়ারটা এখন শো করবে। সো ওইটার পাশাপাশি আর কি আছে সেগুলো দেখি। সো বিন উইথ, এটা মানে হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কতটুকু হবে, এখান থেকে এখানে ডিস্টেন্স কতটুকু হবে। কারণ আমি যদি 0.5-এর বদলে 1 দিতাম, তাহলে দেখেন এই ডিস্টেন্সটা বড় হয়ে গেছে। আগে কেমন ছিল, প্রিভিয়াস প্লট প্লট আমি এখানে ক্লিক করে দেখতে পারি, আর নেক্সট প্লট আমি এখানে ক্লিক করে দেখতে পারি। সো প্রিভিয়াসলি অনেক ছোট ছোট ছিল, এবং পরে দুইটা মিলায় একটা একটা বার হয়েছে এখানে, একটা বার না মানে একটা বিন হয়েছে এখানে। এবং এই প্লটটাকে আপনি চাইলে এখানে জুমে ক্লিক করলে বের হয়ে আসবে বাইরে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি চাইলে এই ছোট বড় করতে পারেন, এরকম ছোট বড়, এবং এটাকেই আপনি কপি করতে পারেন, কপি, কিংবা সেভ করতে পারেন, সেভ। সো ওই উইথ হাইটেই কিন্তু এটা সেভ হবে। এখন সেভ করার আরো বেটার ওয়ে আছে, আরো হাই কোয়ালিটিতে সেভ করার ওয়ে আছে, সেগুলো আমরা পরে দেখব। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ফিল। সেই ফিল আর্গুমেন্টের কাজ কি, ফিল আর্গুমেন্টের কাজ হচ্ছে যে বিনের মাঝখানে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি সেইটা দিচ্ছে। সো আমরা কালারের জন্য কিন্তু কালার ইউজ করতেছি না এই জায়গায়, কালারের জন্য ইউজ করতেছি ফিল। আর বর্ডারটার কালারের জন্য ইউজ করতেছি কাল বা সিওএল। সো এটা সম্ভবত ও আরও ইউজ হবে। তো যত ছোট ইউজ করা যায় তত ভালো। সো ওই জন্য হচ্ছে আমি কলটা ইউজ করব। আর এখানে যদি ব্ল্যাক না দিয়ে হোয়াইট দিতাম তাহলে কেমন হইতো দেখতে, এই হচ্ছে চেঞ্জটা, আশা করি আপনারা ধরতে পারছেন। যখনই হোয়াইট দিলাম এই বর্ডারের কালারটা হোয়াইট হয়ে গেছে, যেটা আগে ছিল ব্ল্যাক। সো এখন এখানে তো আমি বিন উইথ দিয়ে এই উইথ কতটুকু হবে সেটা সিলেক্ট করে দিলাম। আরেকটা ওয়ে হচ্ছে যে এই বিনের সংখ্যা কতগুলো হবে সেটাও আমি সিলেক্ট করে দিতে পারি। সেটার জন্য আমরা ইউজ করতে পারি বিনস নামের একটা আর্গুমেন্ট। সো হিস্টোগ্রামের হেল্প ফাইলে যদি আপনারা দেখেন, হিস্টোগ্রাম হেল্প ফাইল, তো সেখানে দেখবেন স্ট্যাট বিন একটা জায়গা আছে। তো স্ট্যাট বিনটা হচ্ছে স্পেসিফিক্যালি ফর দিস পার্ট। এবং এখানে নিচের দিকে গেলে আপনারা পাবেন হচ্ছে, কোথায় গেল, এই যে বিন উইথ। সো বিন উইথ মানে হচ্ছে দ্য উইথ অফ দ্য বিনস and can be specified as a numeric value or as a function that calculates width from unscaled x. So এটা একটু হাবিজাবি, বাট মেইন কথা হচ্ছে আমরা একটা ভ্যালু পাস করে দিব যেখান থেকে সে বুঝে নিবে যে বিনের উইথটা কিরকম হবে। আরেকটা হচ্ছে যে কতগুলা বিন থাকতে পারে সেটাও আমি স্পেসিফাই করে দিতে পারি। কথা হচ্ছে যদি আমি বিনস এবং বিন উইথ দুইটাই দেই, তাহলে কিন্তু বিন উইথটা এই বিনসকে ওভাররাইড করে ফেলবে, যেটা পাশে লেখা আছে। এবং এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 30। সো ধরেন আমি এটা দিলাম না, না দিয়ে এখন রান দিলাম, আমাকে যে হিস্টোগ্রামটা দিবে সেখানে এরকম 30টা বিন থাকবে। সেটা হচ্ছে বাই ডিফল্ট। সো আমি ধরলাম 30টা না, আমি চাচ্ছি 15টা। সো রান দিলাম, তো এখানে হচ্ছে 15টা বিন থাকবে। যদি 10 দেই তাহলে 10টা বিন থাকবে। এখন বিনের পরিমাণ ছোট বড় করার কিন্তু একটা মানে কমন সেন্সের একটা বিষয় আছে। কিভাবে দেখেন, আমি যদি বিনের সংখ্যা খুব বেশি নেই, ধরেন 40টা নিলাম, তাহলে কি হচ্ছে, আমরা ডেটাতে দেখতে পাচ্ছি সেপার লেন্থে যে এই জায়গাটায় আসলে কোনো ডেটা নাই। হ্যাঁ, কারণ এখানে হয়তো খুবই ছোট, ধরেন 5.5-এর আগে বা 5. হ্যাঁ এরকম একটা জায়গাতে কোনো ডেটা নাই। তারপরে এখানে কোনো ডেটা নাই, এখানে কোনো ডেটা নাই। এইটা কিন্তু আমার ডেটার ডিস্ট্রিবিউশনটাকে দেখতে একটু সমস্যা করতেছে, আমরা আসলে বুঝতেছি না যে ডেটার ডিস্ট্রিবিউশনটা কিরকম। তো এটা যদি আমি একটু কমাই, সরি, যদি এটা কমাই 25 দিই, তাহলে মনে হচ্ছে যে এইখানে অনেক পিক, তারপর আবার এইখানে অনেক বেশি। এটা যদি আরেকটু কমাই, সো এখান থেকে মোটামুটি এভিডেন্ট যে এই জায়গাটাতে কোনো কারণে বেশি, তারপরে এদিকে মোটামুটি প্রায় সমান সমান, আবার এদিকে খুব কম, এদিকে খুব কম। এখন আমি যদি 5টা নেই, সরি 4টা নেই, এইটা কি আমাকে কোনো পিকচার দিচ্ছে? মনে হচ্ছে যে ঠিক আছে সব ডেটাই তো এইটুকুর মধ্যে, এখানে তো আসলে কিছু নাই। সো মানে স্ট্যাটিস্টিক্স কিভাবে মিথ্যা বলে,
হ্যাঁ, এইভাবে ডেটা মানে রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ করে করে মিথ্যা বলা যায়। সো পুরোটাই আসলে আপনার উপরে, আপনি কিভাবে মিথ্যা বলবেন বা কিভাবে মিসলিড করতে পারেন। সো মিসলিড করা কখনোই কাম্য না। সবসময় চেষ্টা করবেন কি প্যারামিটার ভ্যালু, মানে কোন ভ্যালুটা ইউজ করলে আমি আসলে অ্যাকচুয়াল ছবিটা পাবো ডেটা সম্পর্কে। আর এই দুটো তো বলা হয়েছিল। এটা ঠিক আছে। ওকে, তারপর কি? তারপর হচ্ছে যে, ওকে, ধরেন স্পিসিস অনুযায়ী আমি ফিলের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে তো আমি উপরে কি করলাম, লাইট ব্লু ইউজ করে এই হিস্টোগ্রামের কালারটাকে ফিক্স করে রাখছি একটা স্পেসিফিক কালারে। আমি যদি চাই একদম আগের মতো, ওই এখানে যেমনটা করছিলাম স্পিসিস অনুযায়ী পয়েন্টের কালার চেঞ্জ হয়েছিল, সিমিলারলি এখানেও স্পিসিস অনুযায়ী এই ফিলের কালারটা চেঞ্জ করা পসিবল। সো এটা অবশ্যই অ্যাস্থেটিকের উপরে রাখতে হবে। আপনি যদি ভুলক্রমে এই পার্টটা, মানে ভেরিয়েবল অনুযায়ী কোনো কিছু চেঞ্জ হবে, এই পার্টটাকে যদি অ্যাস্থেটিকের বাইরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা হবে না। সো আমি এটা রান দিচ্ছি। দেখেন কি হইলো। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে লোয়ার পার্টটা, লোয়ার পোর্শনটা, এই লোয়ার পোর্শনে সেটোসার পরিমাণটা বেশি, মাঝখানের পোর্শনটাতে ফার্সি কালারের পোর্শনটা বেশি, আর আপার পোর্শনটাতে ভার্জিনিকার পোর্শনটা বেশি, এবং ভার্জিনিকার দেখা যাচ্ছে যে অল্প কয়েকটা হয়তো এই জায়গাতে আছে, একটা এই জায়গায়। এবং এখানে আরেকটা কাজ করলে এই প্লটটা একটু সুন্দর করে দেখা যায়, সেটা হচ্ছে যে আমি এদের ট্রান্সপারেন্সি যদি বাড়ায় দিই, তো এখানে আমি এক্সাক্ট 100% কালার দেখতে পাচ্ছি। বাট আমি যদি ট্রান্সপারেন্সি বাড়ায় দিই, মানে হচ্ছে আলফার ভ্যালু কমাই, আলফার ভ্যালু যদি 1 থাকে, 1 দিয়ে রান দিলাম, সেক্ষেত্রে এক্স্যাক্টলি এই কালার। বাট আলফার ভ্যালু যদি জিরোর কাছাকাছি নেই, ফর এক্সাম্পল 0.1, সেক্ষেত্রে খুবই হালকা হয়ে গেছে এবং এত হালকা যে দেখাই যাচ্ছে না। সো আলফা হচ্ছে এমন একটা আর্গুমেন্ট, এটা অ্যাস্থেটিকের বাইরে। আলফা হচ্ছে এমন একটা আর্গুমেন্ট যেটা দ্বারা আমরা প্লটের যে অ্যাস্থেটিকটা, আই মিন যেই জিনিসটা আমি শো করতেছি, সেটা ট্রান্সপারেন্সি কিরকম হবে সেটা আমরা চেঞ্জ করতে পারি। সো আলফা যদি আমরা 0.3 দিই, সেক্ষেত্রে একটু শো করলো 0.5, আর একটু শো করলো 0.6। সো এটা মোটামুটি বোঝা যাচ্ছে। সো এরকম একটা রেঞ্জে আমরা নিয়ে এসে রেখে দিতে পারলাম। এবং এটা পুরোপুরি ডিপেন্ড করে পার্সনের উপরে যে সে কিরকম প্লট চাচ্ছে বা কিরকম তার স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। এখন একটা ভুল করে দেখাই, যে ফিলটা যদি অ্যাস্থেটিকের বাইরে করি তাহলে কি হবে। ওকে, সো অ্যাস্থেটিকের ভিতরে এখন শুধুমাত্র এক্স আছে, ফিলের পার্টটা কমা হবে। সো ফিলের পার্টটাতে আমি এক্সাক্ট কালারের বদলে ভেরিয়েবলটা পাস করে দিছি। এখন যদি এটা রান দিই, আমাকে দেখাচ্ছে যে অবজেক্ট স্পিসিস নট ফাউন্ড। সো এটাকে সে একটা অবজেক্ট হিসেবে খুঁজতেছে, যেটা আসলে এক্সিস্ট করে না। সো এখানে আইদার আমাকে কালারের নামটা লিখতে হবে ব্লু, অথবা একটা হেক্সাগন কালার বলতে হবে, সে হ্যাশ 85J73F। এটি কালার, কালার না, ও জে তো কালার হবে না। হ্যাঁ, সো এটা একটা কালার। সো রান দিলাম। সো এই কালারটা এখানে দেখাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে আমি যদি দুইটা একসাথে ইউজ করি, তাহলে কি হবে, কোনটা কাকে ওভাররাইড করবে। তো দেখা যাচ্ছে যে আমি অ্যাস্থেটিকের ভিতরে যেটা রাখছিলাম, সেইটাকে ফিল বাইরেরটা ওভাররাইড করে ফেলছে। সো দুইটা যদি একসাথে ইউজ করেন, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে বাইরেরটা আসলে ওভাররাইড করে ফেলবে, দুইটা একসাথে ইউজ করা যাবে না। তো এখন কি হবে, এখন যদি স্পিসিস অনুযায়ী কালারটা চেঞ্জ হবে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো আমরা তো মোটামুটি দুইটা দুইটা প্লট কিভাবে ক্রিয়েট করে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাইলাম, কিভাবে অ্যাস্থেটিকের ভিতরে ভেরিয়েবল পাস করতে হয় সেটা দেখলাম, এবং কিভাবে অ্যাস্থেটিকের বাইরে মানে কিভাবে হচ্ছে জিওমের জিওম এলিমেন্টের বাইরে ওই অ্যাস্থেটিকের বাইরে আর্গুমেন্টগুলো দিয়ে প্লটটা মডিফাই করা যায়, সেই জিনিসগুলো দেখলাম। এখন দেখবো হচ্ছে, সেটা স্কিপ করে গেছিলাম শুরুর দিকে, সেটা হচ্ছে এই যে এইচটিএমএল ডকুমেন্ট হিসেবে যে আমরা রেন্ডার করতেছি। আচ্ছা, এখন পর্যন্ত তো আর রেন্ডার করি নাই, আরেকবার যদি নিট করি তাহলে হচ্ছে রেন্ডার হবে।
এবং রেন্ডার হবে হচ্ছে HTML ডকুমেন্ট হিসেবে। ওকে, সো এই হলো সেই জিনিসটা। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে হচ্ছে HTML-টা এখানে ওপেন হবে আমার ব্রাউজারে। সো এই হচ্ছে কোড, এই হচ্ছে আউটপুট। এই হচ্ছে কোড, এই হচ্ছে আউটপুট। এইটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিলাম টমেটো জিরো, সো টমেটো জিরোর কোড আউটপুট। সাইজ বাড়াইলাম, সেটা হচ্ছে আউটপুট। শেপ চেঞ্জ করলাম, এটা হচ্ছে আউটপুট। তারপর সিমিলারলি সিমিলারলি এখানে হচ্ছে লেভেল এড করছিলাম, সেগুলো আউটপুট। সো এই যে জিনিসগুলো আমরা ইজিলি দেখতে পাচ্ছি। সো আপনি যখন কারোর সাথে কোনো কিছু শেয়ার করবেন যে অ্যাকচুয়ালি আর ইউজার না, বাট তার হয়তো আউটপুটটা দেখা প্রয়োজন, সেটা আপনার ক্লায়েন্ট হইতে পারে, সেটা টিচার হইতে পারে, সেটা আপনার ফ্রেন্ড হইতে পারে। তো তাদের সাথে আসলে এইভাবে HTML ফাইল হইতে পারে, বা অন্য যে দুইটা অপশন আছে, PDF এবং ডকুমেন্ট, ওয়ার্ড ফাইল, সেই দুইটা হইতে পারে। সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে নিড টু ওয়ার্ড। সো আপনি যখন নিড টু ওয়ার্ডে ক্লিক করবেন, একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে এখানে আউটপুট HTML ডকুমেন্টের বদলে ওয়ার্ড ডকুমেন্ট হয়ে যাবে। So আমি নিড, সরি, আবার ক্লিক করে ফেলছি। সো এখানে হচ্ছে নিটের পাশের এই জায়গাটা ক্লিক করবেন, সেখানে গিয়ে এই নিড টু ওয়ার্ডে ক্লিক করবেন। সো নিড টু ওয়ার্ডে ক্লিক করলে ওয়ার্ড ডকুমেন্ট হয়ে যাবে, সাথে হচ্ছে আগের কোডটা থেকে যাবে। সো এটা আসলে না রাখলেও সমস্যা নাই, এটা যদি আপনি সরায় দেন, এই ডিফল্ট কথাটাও যদি সরায় দেন, যদি শুধু এইটুকু রাখেন ওয়ার্ড ডকুমেন্ট, তাহলেও হবে। সো এই হচ্ছে আমার ওয়ার্ড ফাইলটা ক্রিয়েট হইল। সো ওয়ার্ড ফাইলটা শুরুতে হচ্ছে দেখাচ্ছে আমাদের সেই টাইটেলটা, আমার নাম, এই হচ্ছে ডেট, এই হচ্ছে প্যাকেজ। এবং আপনি যদি ভিউতে গিয়ে নেভিগেশন প্যানটা অন করেন, তাহলে হচ্ছে আপনি হেডারগুলো দেখতে পারবেন। তো এই হচ্ছে সেই প্যাকেজেস এর হেডারটা, যেটা আমাদের এখানে ছিল। এই যে এগুলো, এগুলো হচ্ছে ওয়ার্ডেও থাকবে, কারণ আপনি এগুলো হেডার হিসেবেই ডিফাইন করছেন। সো এটা হচ্ছে প্যাকেজ, এটা হচ্ছে স্ক্যাটার প্লট, এটা হচ্ছে হিস্টোগ্রাম। সো এই হচ্ছে হিস্টোগ্রামের প্লট, আর এই হচ্ছে হিস্টোগ্রামের, সরি, কোড, আর এটা হচ্ছে প্লট। এই হচ্ছে কোড, এই হচ্ছে প্লট। সো আমি এখন চাইলে এখানে আমার মডিফিকেশন করতে পারি। আমি চাইলে এখানে আমার রচনা লিখে ফেললাম, গরুর রচনা, লেটস সে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যা যা লিখার রিপোর্টের মতো যা ইচ্ছা লিখতে পারি, এক্সপ্লেনেশন দিতে পারি যে এখানে আসলে কি হচ্ছে, এই প্লটে আমি কি দেখতে পাচ্ছি, বা এখান থেকে আমি আউটলাইর কেন রিমুভ করব না, বা কেন রিমুভ করব, ইত্যাদি ইত্যাদি, যা কথা বলার গল্প টল্প আছে সবকিছু এখানে লিখতে পারেন। আর চাইলে এই রচনাগুলো আপনি অলরেডি মার্কডাউনে লিখে আসতে পারেন। ওখানেই যদি লিখে ফেলতেন তাহলে কিন্তু এখানে লেখার প্রয়োজন হইতো না, এখানে লেখাটা অলরেডি থাকতো। ঠিক আছে, তো এটাও আমি ক্লোজ করে দিচ্ছি। এবং এই ওয়ার্ড ফাইলটা কই গেল আসলে? এই ওয়ার্ড ফাইলটা অ্যাকচুয়ালি আমার প্রজেক্ট যে ফোল্ডারটায় আছে, সেই ফোল্ডারটাতেই। এখানেই আমার মার্কডাউন, এখানে HTML-টা রেন্ডার হয়েছে, এখানেই ডক ফাইলটা রেন্ডার হয়েছে। এখন PDF-টা রেন্ডার করার জন্য আমাদেরকে একটাই জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে টাইনি টেক্স। সো টাইনি টেক্সের বিষয়টা হচ্ছে টাইনি টেক্স আর মার্কডাউন। তো এই লিঙ্কটা আপনাদের সাথে দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে দেখবেন আপনার যে টাইনি টেক্স, ইনস্টল টাইনি টেক্স, এটা ইনস্টল করতে হবে, আদারওয়াইজ হচ্ছে PDF হিসেবে রেন্ডার হবে না। কারণ হচ্ছে এটা যখন PDF এ রেন্ডার হবে, PDF এ রেন্ডার হওয়ার জন্য এই মার্কডাউনটা, মার্কডাউন থেকে প্রথমে লেটেকে কনভার্ট হয়, দেন লেটেক থেকে PDF এ কনভার্ট হয়। সো এই যে মাঝখানে যে লেটেকে কনভার্ট হওয়ার পার্টটা, সেই পার্টটা হচ্ছে এই লেটেক, এই টাইনি টেক্সটটা করে দেয়। তো সেই জন্য হচ্ছে আপনাদেরকে এই টাইনি টেক্স, তারপর দুইটা কলম দিয়ে ইনস্টল টাইনি টেক্স, এটা কপি করে দেন কনসোলে এসে রান দিতে হবে। So আমি রান দিলাম। রান দিলে আমাকে দেখাচ্ছে যে হুইচ ইন্ডিকেটস লেটেক্স ডিস্ট্রিবিউশন, মানে আমার কাছে এটা অলরেডি ইনস্টল করা আছে। তো সেই জন্য হচ্ছে আমি নো দিয়ে দিচ্ছি, বাট আপনাদের এটা আসবে না, আপনাদের ক্ষেত্রে এটা ইনস্টল হবে। ঠিক আছে, আর যদি দেখা যায় যে টাইনি টেক্স নট অ্যাভেলেবল, সেক্ষেত্রে হচ্ছে আপনারা শুরুতে টাইনি টেক্সটা ইনস্টল করবেন, ইনস্টল ডট প্যাকেজেস, দেন টাইনি টেক্স। তারপর যখন এটা ইনস্টল হয়ে যাবে, দেন হচ্ছে আপনারা এটা রান দিবেন। কেন? কারণ হচ্ছে এইটা রান হওয়ার জন্য, এই যে এই ফাংশনটা রান হচ্ছে কিন্তু এই প্যাকেজ থেকে, এবং আপনার যদি এই প্যাকেজ ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে তো আর এটা রান হবে না।
সো প্রথমে এইটা ইনস্টল করে নেবেন, দেন হচ্ছে এই লাইনটা রান দিবেন, তাহলে হচ্ছে আপনার ওই টাইনি টেক্সট যে লেটেক ডিস্ট্রিবিউশনটা সেটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। এবং যখন ওইটা ইনস্টল হয়ে যাবে আপনার জন্য কাজ ইজি। আপনি জাস্ট ওয়ার্ড ডকুমেন্টের জায়গায় পিডিএফ ডকুমেন্ট লিখে দিবেন। সো পার্থক্যগুলো এরকম যে এইচটিএমএল এর জন্য আমি এইচটিএমএল ডকুমেন্ট লিখবো, ডক ফাইলের জন্য ওয়ার্ড ডকুমেন্ট লিখবো, আর পিডিএফ এর জন্য পিডিএফ ডকুমেন্ট লিখবো। তো এগুলো লিখে যদি আমি জাস্ট নিট ক্লিক করে দিই, তাহলে হচ্ছে এটা রেন্ডার হবে। রেন্ডার হয়ে হচ্ছে আমাদের আউটপুটটা একটা পিডিএফ এ গিয়ে জমা হবে। সো এই যে রেন্ডারে দেখাবে যে আউটপুট ক্রিয়েটেড। সো আমি যদি এখন আমার এক্সপ্লোরারে যাই, সেখানে হচ্ছে এই যে পিডিএফটা পাবো। সো এই পিডিএফটাই ক্লিক করলাম, পিডিএফটা ওপেন হচ্ছে, এবং এই হচ্ছে সেই কোডটা। সো উপরে হচ্ছে টাইটেল, তারপর কোড, এই হচ্ছে সবকিছু। So, আশা করি এখন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন আপনারা, রাইট?